সিআইডি প্রধান মাহবুব রহমানের সামনে দাঁড়িয়ে আছে খ্যাতের গেটআপধারী পুরো সিআইডির সবচেয়ে ভয়ঙ্কর অফিসার সাব্বির। মাহবুবুর রহমান হালকা হেসে সাব্বিরকে বলল, সাব্বির, বিরক্ত বোধ করছো নাকি হঠাৎ ঢাকায় ডেকে আনার জন্য? সাব্বির মুচকে একটা হাসি দিয়ে বলে, মানুষ হিসেবে তা তো স্বাভাবিক, বলা নেই কওয়া নেই, হুট করেই জরুরি তলব। তা স্যার বলুন, হঠাৎ এত দ্রুত তলবের কারণটা কি? তোমাকে কি আলাদাভাবে বলতে হবে নাকি আগেই জেনে গেছো? না স্যার, ছুটিতে ছিলাম তো, তাই তেমন একটা জানি না। আপনিই বলুন, হঠাৎ এত জরুরি তলব কেন? মাহবুবুর রহমান আরো কিঞ্চিত পরিমাণ হেসে বলে, মনে হচ্ছে আমাদের অফিসার এর মুড ভালো নেই, তাই আগেই মুড ভালো করি, তারপর না হয় কাজের কথা। আশিক, যাও আমাদের বেস্ট অ্যান্ড ক্রিটিক্যাল মাইন্ডের এনকাউন্টার অফিসার সাব্বিরের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো। সাব্বিরের পাশে দাঁড়িয়ে থাকা ওর জুনিয়র আশিক চলে যায় কোল্ড ড্রিঙ্কস আনতে। এমন সময় মাহবুবুর রহমান সাব্বিরকে ফিস ফিস করে বলে, সাব্বির, আশিকের উপর নজর রেখো। ইদানিং গোয়েন্দা অফিসারদের কাছ থেকে জানতে পেরেছি আশিক আমাদের খবর লিক করছে কোনো এক পার্টিকে, তাই সাবধান। আর হ্যাঁ, তোমাকে চলে যেতে হবে বগুড়ায়। হঠাৎ বগুড়ায় কেন? বগুড়ায় কিছুদিন আগেই ইসলামিক ব্যাংকের একটা শাখা হ্যাক করেছে হ্যাকার দল, আর সেখানে ইদানিং প্রচুর খুন হতে শুরু করেছে। কে বা কারা খুন করছে, তোমার দায়িত্ব হলো তাদের খুঁজে বের করা। আর খুশির খবর হলো, এই মিশনটা কমপ্লিট করতে পারলেই তোমাকে প্রমোশন দেওয়া হবে, সাথে 2 মাসের ছুটি। বিয়েটাও সেরে নিতে পারবে তারপর। সাব্বির একটা হাসি দেয় মাহবুবুর রহমানের দিকে তাকিয়ে। তারপর, আমার অস্ত্রগুলো তো জমা দিয়ে গিয়েছিলাম, সেগুলো কি এখনো আছে? ওটার চেয়েও আরো ভালো অস্ত্র তোমাকে দেব সাব্বির, যেটার আগে বাংলাদেশ সেনাবাহিনীর লোক ছাড়া কোনো লোকের চোখেও দেখেনি। বাহ, তা সেগুলোর নাম কি? MP4 পিস্তল, যেটা লম্বায় 6 ইঞ্চি। একবার ট্রিগারে চাপলে 10 রাউন্ড ফায়ার করা যাবে। আর সাথে বোনাস হিসেবে তোমাকে দেওয়া হবে নৌবাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, লেজার বিম। চিনো তো লেজার বিম? এটা চিনব না স্যার, তা কি হয়? এই ভয়ানক লেজার বিমের বেগুনি আলোক রোশনি মুহূর্তেই যে কোনো দানব বস্তু গলিয়ে ফেলতে সক্ষম। ওকে, তাহলে মিশনে যাওয়ার জন্য রেডি হয়ে নাও। আর হ্যাঁ, আমি জানি তোমার কাছে একটা গোপন ফোর্স আছে, তাদের সাহায্য নিও। সিআইডি থেকে তোমার সাথে সহযোগী হিসেবে আমি কাউকেই পাঠাবো না, তুমি স্বাধীনভাবে মিশন কমপ্লিট করবে। সাব্বির কিছু বলতে যাবে, তার আগে আশিক হাতে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসে। দুটো সাব্বিরকে একটা আর মাহবুবুর রহমানকে একটা এগিয়ে দেয়। সাব্বির ভ্রু কুঁচকে তাকায় আশিকের দিকে। আশিকের চোখ মুখে রাগের ছাপ স্পষ্ট। আশিক, ড্রিঙ্কসগুলো দ্রুত খেয়ে ফেলো। আশিক সাব্বিরের কথা শুনে কিছুটা নড়ে ওঠে আর অবাক হয়ে তাকায় সাব্বিরের দিকে। তারপর কাপা কাপা গলায় বলে, না না স্যার, আমি কেন খাবো? আমি তো আপনার জন্য এনেছি। প্লিজ স্যার, আপনি খান। আশিক, তোমার সিনিয়র অফিসার তোমাকে যেটা বলবে তুমি সেটা করতে বাধ্য। ফার্স্ট খেয়ে ফেলো কোল্ড ড্রিঙ্কস। আশিক কাপা কাপা হাতে ড্রিঙ্কসের বোতল দুটো হাতে নিয়ে খেতে নিয়ে অমনি সাব্বির আশিকের হাত থেকে বোতল দুটো কেড়ে নেয়। তারপর, স্যার, বোতল দুটো আমি কি ফরেন্সিক ল্যাবে পাঠাতে পারি? আসলে আমি জানতে চাচ্ছিলাম, কোল্ড ড্রিঙ্কসের সাথে কি তারা একটু বেশি অ্যালকোহল মেশানো শুরু করেছে নাকি? ফরেন্সিক ল্যাবে কেন পাঠাবেন স্যার? আমি খেয়ে নিচ্ছি। আশিক, তুমি ফেঁসে গেছো। কথাটা বলে সাব্বির চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠে। ধূপ করে লাথি মারে আশিকের বুকে। আশিক হঠাৎ লাথি খেয়ে বাটিতে পড়ে যায় আর হাতে থাকা পিস্তল অনেক দূরে ছিটকে যায়। সাব্বির কয়েক রাউন্ড ফায়ার করে আশিকের দিকে। নিখুঁত নিশানা আশিকের 2 হাত আর পা ফুটো করে ফেলে। মাহবুবুর রহমান সাব্বিরের এমন রূপ দেখে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায়,
অবাক হয়ে সাব্বিরকে বলে, সাব্বির, এটা কি হচ্ছে? তোমার জুনিয়র অফিসারের গায়ে এইভাবে হাত দিতে পারো না। স্যার, আশিক আমাদের মারার প্ল্যান করেছিল। ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলের ভিতর বিষ আছে, আর যখনই আমি ওটা আশিককে খেতে বলি, হয়তো ও কিছুটা আন্দাজ করে নিয়েছিল আর সব জেনে গিয়েছি। আর তাই তো কোমর থেকে পিস্তলটাও বের করে লোড করে নিয়েছিল। হয়তো আর কয়েক সেকেন্ড সময় পেলেই আমাদের মাথা ফুটো করে দিত। কি, এই কে আছো? তাড়াতাড়ি এসো। স্যার, না না, একে তো আমি জেলে বা পুলিশের কাছে হস্তান্তর করবই না। একে আমি নিয়ে যাব স্যার, আমার গোপন আস্থানায়। ঠিক আছে, নিয়ে যাও। আমি তাহলে এটা সিক্রেট রাখবো, তাই তো? হ্যাঁ। সাব্বির আর কিছু না বলে আশিকের সামনে বসে পিস্তল ভাঁজ দিয়ে আশিকের মুখে কয়েকটা আঘাত করে। তারপর, শালা, তুই যদি এই স্কুলের শিক্ষক হস তবে আমি এই স্কুলের হেডমাস্টার, বুঝলি? তুই তো বেটা ভেবেছিস গুলি লোড করার শব্দটা আমি শুনতে পারবো না। সত্যি মাস্টার মাইন্ড তুই। গুলি লোড করার সময় ইচ্ছে করেই কাচের বোতলে জোরে শব্দ করেছিলি। এখন চল, তোর শরীরের চামড়াগুলো আমি গরুর মতো ছিলব। স্যার, আসছে। সাব্বির কথাটা বলে আশিককে একটা বিশাল কাঠের বাক্সে সম্পূর্ণ উলঙ্গভাবে তুলে নিয়ে চলে আসে। সাব্বির চলে যেতেই মাহবুবুর রহমান একটা শান্তির নিঃশ্বাস ফেলে, কারণ সাব্বিরের রাগী আগুন ঝাড়ানো চোখ দেখে মাহবুবুর রহমান খুবই ভয় পান। আর একটু আগেই ওর কাণ্ড দেখে আরো ভয় পেয়ে যান তিনি। সাব্বির আশিককে নিয়ে বাহিরে আসতেই একটা হেলিকপ্টার সাব্বিরের সামনে ল্যান্ড করে। সাব্বির হেলিকপ্টারে উঠে বসে আর আশিকের বাক্সটা ঝুলিয়ে দেয় হেলিকপ্টারের সাথে। সাব্বির হেলিকপ্টারে বসে তাকায় পাইলটের দিকে। পাইলট মুচকি হাসছে। লুইস, গুড জব। তুমি আমাকে না বললে তো আমি খেয়ে নিতাম কোল্ড ড্রিঙ্কস। বস, এসব কামাল তো আপনার নিজেরই। খুব দক্ষতার সাথে একটা স্পাই ড্রোন বানিয়েছেন। আচ্ছা শোনো, আমাদের বগুড়ায় যেতে হবে। নিউ মিশনে স্টিফেনকে চলে আসতে বলো। ওকে বস। সাব্বির আর কোনো কথা না বলে জানালা দিয়ে বাহিরে তাকায়। পাখির মতো আকাশে ভাসছে ও। এমন সময় সাব্বিরের ফোন বেজে ওঠে। হ্যালো। তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, তোমার অস্ত্রগুলো বগুড়ার সদর সেনানিবাস থেকে সংরক্ষণ করে নিও, কেমন? ওকে স্যার। সাব্বির ফোন কেটে দিয়ে লুইসকে বলে, লুইস, সোজা আমাদের আড্ডাখানায় চলো। আশিকের একটা ব্যবস্থা না করে আমি মিশনে যাব না। ওকে বস। একটু পর হেলিকপ্টার ল্যান্ড করে 10তলা বিল্ডিং এর ছাদে। সাব্বির আগে হেলিকপ্টার থেকে নেমে চেয়ারে গিয়ে বসে। লুইস হেলিকপ্টারের ইঞ্জিন বন্ধ করে আশিককে বাক্স থেকে টেনে বের করে নিয়ে এসে সাব্বিরের সামনে ছুঁড়ে মারে। সাব্বির একটা বিদেশি চাইনিজ কুড়াল হাতে নিয়ে আশিকের চুলের মুঠি টেনে দাঁড় করায়। তারপর, সত্যি করে বল, তোকে বিষ দিতে কে বলেছিল কোল্ড ড্রিঙ্কসে? হা হা হা, বলবো না শালা, যা করার করে নেই। সাব্বির আশিকের কথা শুনল। চাইনিজ কুড়াল দিয়ে এক কোপ বসিয়ে দেয় আশিকের ডান পায়ে। মুহূর্তে আশিকের সবগুলো নখ কেটে পড়ে যায়। আশিক চিৎকার করে ওঠে। সাব্বির খিলখিল করে হেসে বাম পায়ে কোপ দেয়। এবার পুরো পায়ের পাতাই আলাদা হয়ে যায় আশিকের শরীর থেকে। আশিক আবারও চিৎকার করে ওঠে, কিন্তু 10তলার ছাদে থাকায় কেউ ওর চিৎকার শুনতে পাচ্ছিল না। সাব্বির খিলখিল করে হেসে আশিকের জিহ্বা প্লাস দিয়ে টেনে বের করে নিয়ে আসে। তারপর দাঁতে দাঁত কামড়িয়ে বলে, বলবি নাকি তোকে আরো ভয়ঙ্কর কষ্ট দিব? বল। যদি বলিস তবে ছেড়ে দেব। বল, তোকে কে হুকুম করেছিল? বলছি, আমি স্যার বলছি, প্লিজ আমাকে আর কষ্ট দিবেন না, আমি বলছি। এই তো ভালো ছেলে। সো মুখ খুলে ফেলো এখন তাড়াতাড়ি। কে তোকে বলেছিল আমাদের কোল্ড ড্রিঙ্কসে বিষ মিশাতে? স্যার, আমি তাকে চিনি না। আমি কোল্ড ড্রিঙ্কস নিতে যাওয়ার সময় একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে, আমিও রিসিভ করি।
তখন সেই অচেনা লোক আমাকে বলে আমি যেন আপনাদের কোল্ড ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দিই, আর এই কাজের জন্য ওরা আমাকে 100 কোটি টাকার ব্যাংকের চেক দিবে, আর সেটা যেন আমি আমার সামনে দাঁড়িয়ে থাকা কালো পোশাক পরিহিত লোকের থেকে নিয়ে নিই। সাব্বির তাকায় লুইসের দিকে। লুইস মুচকি হেসে একটা মেমোরি বের করে 100 ইঞ্চি বিশাল মনিটরে ঢুকিয়ে চালু করতেই আশিক চোখ বড় বড় করে তাকায় মনিটরের দিকে। সাব্বির মাটি থেকে চাবুক তুলে ধূপধাপ কয়েকটা আঘাত করে আশিককে। তারপর শালা আমাকে মিথ্যা বলিস? তুই নিজেই ফোন করেছিলে ওদের। বল, কাকে ফোন দিয়েছিলি? বলছি ওর নাম ডেভিড, ও বগুড়ায় থাকে। ওর সাথে 1 মাস আগে আমার পরিচয় হয়। তার মানে বগুড়া ইসলামী ব্যালক শাখায় লুট করার বিষয় তুই জানতি? হ্যাঁ। সাব্বির কিছু না বলে আশিকের মোবাইল বের করে কোনো নাম্বারই পায় না। আশিক সাব্বিরের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বলে, হা হা হা, কি খুঁজছিস নাম্বার? ফোনে তো সিম নেই রে, এই যে দেখ আমার মুখের মাঝে সিম। আশিক কথাটা বলে যে মুখ খোলে অমনি সাব্বির আশিকের বুকের মাঝে গ্রেনেড ঢুকিয়ে দিয়ে চাবির রিং এর মাঝে নখ ঢুকিয়ে দিয়ে মুচকি হেসে বলে, যদি আমাকে সব তথ্য সঠিক তথ্য দিতি তবে আমি তোকে ছেড়ে দিতাম, বাঁচতে দিতাম। কিন্তু তুই শালা যা বললি সব মিথ্যা। তুই তো জানিসই মারা যাওয়ার আগে সবসময় সত্যি কথা বলতে হয়। তুই সারা জীবন খারাপ কাজ করেছিস, নিজের ফোর্সের সাথে বেইমানি করে এসেছিস, আর তোর সবচেয়ে বড় ভুল আমার সাথে লাগতে আসা। লুইস, শালাকে দেখতে ইচ্ছে করছে না আমার। রিংয়ের সাথে একটা দড়ি বেঁধে হেলিকপ্টারের সাথে একে ঝুলিয়ে দাও। লুইস সাব্বিরের হুকুম মতো গ্রেনেডের চাবির রিংয়ের সাথে একটা চিকন দড়ি বেঁধে নিয়ে আশিককে উল্টো করে হেলিকপ্টারের সাথে ঝুলিয়ে দেয়। তারপর কস্টেপ দিয়ে আশিকের মুখ খুব ভালোভাবে আটকে দেয়, যেন আশিক গ্রেনেড মুখ থেকে বের করতে দিতে না পারে। সাব্বির হেলিকপ্টারে উঠতে যাবে অমনি একটা অপরিচিত হেলিকপ্টার এসে ল্যান্ড করে সাব্বিরের সামনে। সাব্বির হেলিকপ্টার থেকে নামতেই অপরিচিত হেলিকপ্টার থেকে একটা মানুষ নিজের চোখের সানগ্লাস দূরে ছুঁড়ে মেরে ছুটে এসে জড়িয়ে ধরে সাব্বিরকে। সাব্বির মুচকি হেসে ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, বাহ, এত দ্রুত চলে আসলে যে স্টেফেন। আরেকটু হলেই তো আমরা চলে যেতাম। আর বলবেন না বস, এয়ারপোর্টে অনেক ঝামেলা হয়েছিল। যাই হোক, চলুন বস, যাওয়া যাক। সাব্বির স্টিফেনকে নিয়ে হেলিকপ্টারে উঠে পড়ে। লুইস হেলিকপ্টার নিয়ে সোজা চলে আসে বঙ্গোপসাগরের মাঝখানে। সাব্বির ডেভিলদের মতো হেসে গ্রেনেডের দড়ি ধরে টান দেয়, আর লুইস একটা সুইচে চাপ দিতেই আশিক সাগরের দিকে পড়ে যেতে থাকে। সাগর থেকে 2 মিটার উপরে আসতেই বিকট শব্দে ব্লাশ হয়ে যায় গ্রেনেড। মুহূর্তে টুকরো টুকরো হয়ে যায় আশিকের দেহ, যেগুলো সমুদ্র পড়তে মাছের একটা বিশাল ঝাঁক এসে খাদ্য হিসেবে গ্রহণ করতে থাকে। লুইস হেলিকপ্টার নিয়ে চলে আসে সোজা বগুড়া সদর সেনানিবাসে। সাব্বিরকে নামতে দেখে ছুটে আসে সেনানিবাসের জেনারেল সাব্বিরের বন্ধু রুমান। সাব্বির হেলিকপ্টার থেকে নামতেই জেনারেল রুমান জড়িয়ে ধরে সাব্বিরকে। তারপর, দোস্ত, তবে আসলিস বাগুড়ায়? হ্যাঁ, এলাম ঘুরতে। তা আমার জিনিসগুলো আমাকে বুঝিয়ে দেয়। হ্যাঁ, ওগুলো আমি আমার রুমে রেখেছি, চল তোকে বুঝিয়ে দিই। সাব্বির জেনারেল রুমানের সাথে তার ক্যাবিনে যায়। রুমান সাব্বিরের সে অস্ত্রগুলো হ্যান্ড ওভার করতে গিয়ে সাব্বিরকে বলে, দোস্ত, সাবধানে ব্যবহার করবি। এই লেজার বিম খুব ভয়ানক কিন্তু। আর হ্যাঁ, এই লেজারের বেগুনি রশ্মি খুব ক্ষতিকর। চোখের সানগ্লাস পরে এটা ব্যবহার করবি। আচ্ছা ঠিক আছে, শোন, হেলিকপ্টারটা রেখে গেলাম। এটা কিন্তু সরকারি না, আমার নিজস্ব অর্থায়নে কেনা। এটা দেখে রাখিস। জেনারেল রুমান মুচকে একটা হাসি দেয়। তারপর, তোর জন্য সরকার গাড়ির ব্যবস্থা করেছে। বাইরে গিয়ে দেখ, তোর জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। ব্ল্যাক কালারের হেলডা সিভিয়ার 2022 মডেলের গাড়ি। এনজয়। আসছে। সাব্বির বেরিয়ে আসে
রোমানের ক্যাবিন থেকে। এসে দেখে সত্যি একটা গাড়ি রাখা। সাব্বির ড্রাইভিং সিটে বসে, সাথে লুইস স্টিফেনও বসে পড়ে। গাড়ির কাঁচা 100 ছুঁই ছুঁই। শেরুরে সিরাজগঞ্জ হাইওয়েতে তীর বেগে ছুটে চলছে সাব্বির। ঠিক তখনই পরপর কয়েকটা পচা ডিম এসে আছড়ে পড়ে সামনের গ্লাসে। সাব্বির বুঝতে পারে ডাকাত আক্রমণ করেছে। সাব্বির দ্রুত গাড়ির ড্রাইভিং সিটে লুইসকে বসিয়ে দিয়ে গাড়ির পেছন দিক দিয়ে বের হয়ে অপেক্ষা করতে থাকে। একটু পরে জঙ্গলের মাঝে থেকে বেরিয়ে আসে কয়েকটা ডাকাত। সবার হাতে দেশীয় অস্ত্র। সাব্বির M4 পিস্তল বের করতে গিয়ে থেমে যায়। মুচকি হেসে মনে মনে বলে, এইসব ছোটখাটো ডাকাতদের মারতে কামান বের করার কোনো মানেই হয় না। সাব্বির লেজার বিম বের করে গাড়ির পেছন থেকে বের হয়ে ডাকাতদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিতেই ডাকাতটা সাব্বিরের দিকে তেড়ে আসতে যাবে। অমনি সাব্বির লেমার বিমের ট্রিগারে চাপ দিয়ে এক টান মারে। মুহূর্তে 2 টুকরো হয়ে যায় ডাকাত দলের সদস্যরা, সাথে লাশ পোড়ার দুর্গন্ধ। সাব্বিররা আবারও গাড়িতে উঠে বসে। লুইস অনেক আগেই গ্লাস পরিষ্কার করে ফেলেছে। আবারও চলতে শুরু করে সাব্বির। ভোর হয়ে এসেছে। সাব্বির পৌঁছে যায় বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায়। সাব্বির গাড়ি থেকে নেমে লুইসকে বলে, গাড়িটা রেখে তোমরা চলে যাও, আমি এখানে কিছু কাজ করব। ও আমার চলে যাওয়া মানে বুঝেছ? এটাই যদি এতদিনও না বোঝে বস, তবে এতদিন হলো কেন আছি আপনার সাথে? তাহলে এসো। লুইস আর স্টিফেন অন্ধকারের মাঝে যায়। সাব্বির একটা টঙের দোকানে গিয়ে বসে। তারপর একটু অপেক্ষা করেন মামা, এক্ষুনি দিচ্ছি। সাব্বির বসে বসে চেয়ে থাকে সাত মাথার ভাস্কর্যের দিকে। চাওয়ালা মামা সাব্বিরের সামনে চায়ের কাপ এগিয়ে দিয়ে বলে, মামা এই নেন আপনার মালাই চা। সাব্বির চাটা নিয়ে একটা চুমুক দিয়ে চাওয়ালার দিকে তাকিয়ে বলে, মামা একটু বগুড়ার বিষয়ে বলো তো, নতুন এসেছি তো, কোনো বিপদ হবে কি? আর বিপদ মামা, বগুড়ের অবস্থা ভালো না, দেখছেন না পুরো এলাকা ফাঁকা। এইতে কয়েক মাস আগেই সারা রাত লোক থাকতো আমার দোকানে, এখানে চা খেত, সারা রাত আড্ডা দিত। কিন্তু 1 মাস আগে হঠাৎ এক খুন হয়, ওই যে চত্বর দেখছেন না ওর সামনে। তারপর থেকে আস্তে আস্তে একের পর এক খুন হতে থাকে, যার জন্য লোকজন আর বাড়িতে বের হয় না সন্ধ্যার পরে। তাহলে তুমি একা এই শুনশান এলাকায় কিভাবে আছো? ভয় করে না? ভয় করলে কি আর সংসার চালাতে ভাইজান? সারাদিন রিক্সা চালিয়ে রাতে এখানে চা বিক্রি করি। রিক্সা চালিয়ে যা পাই সেটা দিয়ে সংসার চালাই, আর এই চা বিক্রি করে যা পাই বেটা বেটির পড়াশোনা খরচ চালাই, সাথে বউয়ের টুকটাক ছড়ি ফিতা কিনে দিই। বাহ, মামিকে দেখছি খুব ভালোবাসো মামা। তাহলে শুনলাম এখানকার নাকি একটা ব্যাংক লুট হয়েছে, সেই ব্যাংকে তোমার টাকা ছিল নাকি? আরে মামা মজা নাও নাকি, সংসার চালানোর টাকাই পাই না, আবার নাকি ব্যাংকের টাকা রাখবো। ওটা আমার স্বপ্নের মতো, জীবনেও ব্যাংকের ভিতরে ঢুকিয়ে দেখিনি ব্যাংকে কেমন হয় দেখতে। সাব্বির চায়ের বিলটা মিটিয়ে চলে যাবে আসতে। এমন সময় চাওয়ালা সাব্বিরকে বলে, মামা কই থাকো তুমি? এই যে পাশের বিল্ডিংয়ের 10 তলায়। সাব্বির আর কিছু না বলে চলে আসি গাড়িতে। গাড়ি স্টার্ট করে চালাতে শুরু করে গন্তব্যে। পুরো বগুড়া শহর টহল দেওয়া। গাড়ির কাঁটা 70 ছুঁই ছুঁই। এমন সময় খুব স্পিডে একটা গাড়ি সাব্বিরকে পাশ কাটিয়ে চলে যায়। সাব্বির দ্রুত গাড়িটা রাস্তার পাশে সাইড করে। গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিয়ে নিজের কানের হাত রেখে চোখ দুটো বন্ধ করে ফেলে। এমন সময় হঠাৎ বাঁচাও শুনতে পায় কোনো মেয়ের চিৎকার, বাঁচাও। সাব্বির চোখ খুলে দ্রুত ছুটতে থাকে সেই গাড়ির দিকে। সাব্বিরের গাড়ি কাটা 100+। সাব্বিরের গাড়ির থেকে একটু দূরেই সেই কালো রঙের হাই স্কার। সাব্বির গুলি বের করে শুট করতে গিয়েও থেমে যায়। এমন সময় সামনের গাড়িটা আপনি আপ থেমে যায়, আর সেখান থেকে নেমে আসে কয়েকটা লোক, কালো মুখোশ পরিহিত। সাব্বির দ্রুত গাড়ি ইউটার্ন নিয়ে অনেক দূর চলে আসে। গাড়ি থেকে নেমে পড়ে।
সাব্বিরকে পেছনে যেতে দেখে গাড়ি থেকে নেমে আসা লোকগুলো আবার গাড়ির দিকে ছুটতে থাকে। অমনি সাব্বির পরপর 2 রাউন্ড গুলি করে। সাব্বিরের নিখুঁত নিশানা গাড়ির 2 চাকা ফুটো করে ফেলে। গাড়িতে থাকা লোকগুলো ছুটে আসতে থাকে সাব্বিরের দিকে। সাব্বির দেরি না করে ফায়ার করে। মুহূর্তে সবগুলো লোকের দেহ নিথর হয়ে রাস্তার উপর মুখ থুবড়ে পড়ে। সাব্বির এগিয়ে যেতে থাকে গাড়ির দিকে। গাড়ির সামনে গিয়ে গাড়ির দরজা খুলতে একটা বুলেট এসে সাব্বিরের ডান হাতে লাগে। সাথে সাথে সাব্বির মাটিতে মুখ থুবড়ে পড়ে যায়। সাব্বিরকে গুলি লাগার সাথে সাথে পড়ে যেতে দেখে গাড়ির ভেতরে বসে থাকা নেতাগোছের লোক। বিজয়ের হাসি দিয়ে গাড়ি থেকে নেমে আসে। সাব্বিরের দিকে তাকিয়ে রাগে বুট জুতোর কয়েকটা লাথি মারে সাব্বিরকে। তারপর গাড়ি থেকে একটা মেয়েকে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে এগিয়ে যেতে থাকে সাব্বিরের গাড়ির দিকে। এমন সময় সাব্বির চোখ খুলে তাকায় নেতাগোছের লোকের দিকে। তারপর মুচকি হেসে কোমর থেকে লেজার বিম বের করে ট্রিগারে চাপ দিতেই ভয়ানক বেগুনি রশ্মি নেতাগোছের লোকের মাথায় ফোড়ফাড় করে দেয়। সাব্বির এগিয়ে যায় মেয়েটার দিকে সাব্বির তাকিয়ে দেখে মেয়েটা একটা ডানা কাটা পরি। সাব্বির দ্রুত নিজের মনকে বুঝিয়ে মেয়েটাকে বলে, এই মেয়ে, তোমার নাম কি? মেয়েটা সাব্বিরকে কি বলছে সাব্বির শুনতে পেয়েছে কিনা ও জানে না। তার আগেই মাটিতে পড়ে যায়। মেয়েটি দ্রুত সাব্বিরের হাতের পালস চেক করতে গিয়ে দেখে সাব্বিরের হাতে গুলি লেগেছে আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাব্বির জ্ঞান হারিয়ে ফেলেছে। সাব্বিরের যখন জ্ঞান ফেরে নিজেকে দেখতে পায় একটা সুন্দর বিছানায়। আশেপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে। দেয়ালে বড় ফ্রেমে একটা ছবি টাঙানো, যেখানে একটা মধ্যবয়স্ক লোক একটা মেয়েকে জড়িয়ে ধরে আদর করছে। সাব্বির বুঝতে পারে হয়তো তারা বাবা মেয়ে। বিছানা থেকে উঠতে গিয়ে দেখে ওর হাতে ক্যানোলা লাগানো আর বাম হাতে ব্যান্ডেজ। হাতে হালকা চাপ দিতেই ব্যথায় শিউরে ওঠে সাব্বির। হাত ছেড়ে দিয়ে সামনে তাকাতেই দেখতে পায় একটা মেয়ে হাতে ট্রে নিয়ে দাঁড়িয়ে আছে। সাব্বিরের জ্ঞান ফিরতে দেখে মেয়েটি হেসে বলে, হাই, আমি জেনিফা। আমি ভেবেছিলাম খাবারগুলো নিয়ে এসে আপনাকে ডেকে তুলবো, কিন্তু এসে তো আমি সারপ্রাইজ হয়ে গেলাম। আপনার জ্ঞান ফিরে এসেছে। হ্যাঁ, কিন্তু আপনাকে চিনলাম না তো। ইস, আপনি তো দেখছি মনে রাখতেই পারেন না কিছুই। গত রাতে আপনি তো আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচাতে গিয়ে গুলি লেগেছিল আপনার হাতে, মনে নেই? ও হ্যাঁ, মনে পড়েছে। তা আপনার কোনো ক্ষতি হয়নি তো? আর আমার গাড়িটা কই? টেনশন নেই, গাড়িটা আমাদের গ্যারেজেই রেখেছি। তা আপনি কোথায় যাবেন? কোথায় আবার? হোটেলে যাব। আপনি কি বগুড়ায় নতুন? হ্যাঁ, আমি ঢাকা থেকে এখানে এসেছি ঘুরতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সেবা করার জন্য। ধুর, আমার আরও আপনার উপর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, কারণ আপনি আমাকে না ওই গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছেন। না হলে হয়তো ওরা এতক্ষণে আমাকে ধর্ষণ করে মেরেই ফেলতো। ভয় নেই। আচ্ছা, আপনি কি বাসায় একাই থাকেন নাকি? আর অত রাতে আপনি একা কোথায় গিয়েছিলেন? আসলে আমি সিঙ্গাপুর থেকে আজই সকালে দেশে ফিরে এসেছি, কিন্তু আমার ভিসা জটিলতায় এয়ারপোর্টে আটকে থাকতে হয় সারা দিন। শেষে রাত 8টায় এয়ারপোর্টের লোকজন তাদের ভুল স্বীকার করে, আর তারপর ভিসা সম্পূর্ণ বৈধ থাকা সত্ত্বেও আমাকে হয়রানি করা হয়েছিল। তো আমি সেই মুহূর্তেই এই বগুড়া আসার জন্য একটাই গাড়ি ভাড়া করি, উবারই। সব কিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ করেই রাস্তায় কয়েকটা লোক উবার চালককে গাড়ি থেকে নেমে দেয়। আমাকে জোর করে তুলে নিয়ে গিয়ে যাচ্ছিল। তারপরে তো আপনি তো জানেন কি হলো। আচ্ছা, আপনি একা আসতে গিয়েছিলেন কেন? আপনার বাবা মা বা ভাইকে বলতে পারতেন। আসলে আমার আম্মু মারা গেছে অনেক আগে, আর আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। বাবা বগুড়ার একটা ব্যাংকে চাকরি করত, কিন্তু হঠাৎ কী যেন হয়েছে, ব্যাংকের বাবার চাকরি চলে যায়। আর হঠাৎ 2 দিন আগে বাবা আমাকে ফোন করে জানান তিনি আসছেন সিঙ্গাপুরে। আমি অত্যন্ত খুশি মনে অপেক্ষাও করছিলাম, কিন্তু বাবা সিঙ্গাপুরে পৌঁছায়নি। 2 দিন আমি বাবার ফোনে 1000 বার বেশি কলে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, কিন্তু কোনো লাভই হয়নি। আমি বুঝে গিয়েছিলাম বাবার কিছু একটা হয়েছে, তাই আর আমি সিঙ্গাপুরে বসে থাকতে পারিনি, একাই চলে এসেছি দেশে। ও, আপনার বাবা কোন ব্যাংকে চাকরি করত? জেনিফা অনেকক্ষণ ভাবার পর বলল, ইসলামী ব্যাংকে চাকরি করত, ম্যানেজার পথে।
কি? আপনি কি জানেন এই ব্যাংকটা কিছুদিন আগে হ্যাক করে প্রায় 10,000 কোটি টাকা লুট করেছে হ্যাকারের দল? আপনাকে কি কিছু বলেছিল আপনার বাবা? না, আমাকে কিছু বলেনি, তবে আমি লাস্ট যখন বাবার সাথে কথা বলেছিলাম তখন একটা বিকট শব্দ হয়েছিল। তারপর থেকে বাবার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারছি না। সাব্বির আর কিছু বলতে যাবে তার আগেই কারো পায়ের শব্দ পেয়ে সাব্বির দ্রুত ঘরের লাইট বন্ধ করে দিয়ে টেবিলের ওপর থেকে নিজের পিস্তলগুলো কোমরে গুজে জেনিফাকে নিয়ে দরজার আড়ালে চলে যায়। একটু পরেই গুলির বৃষ্টি শুরু হয়। জেনিফা ভয়ে চিৎকার করার আগে সাব্বির জেনিফার মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, জেনিফা, প্লিজ কোনো সাউন্ড করবেন না। একটু পর দরজা ঠেলে একে একে অনেকজন রুমের মাঝে ঢুকে জোরে জোরে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, শালা আমাদের লোককে কাল মেরেছিস তাই না? এবার বুঝ কেমন লাগে। এই খেয়ে আছিস, টর্চ লাইট জ্বালানো জ্বালা, শালার মুখটা দেখা যাচ্ছে না, একটু দেখি। নেতাগোছের লোকের কথা শুনে ক্রু টর্চ লাইট জ্বালাতে যাবে, তার আগে সাব্বির নিজের কোমর থেকে M4 এর লেজার বিমের ট্রিগারে চাপ দিয়ে চারিদিকে একবার ঘোরাতেই ধপাধপাস করে কোনো কিছু পড়ে যাওয়ার শব্দে সাব্বির হেসে ওঠে। নিজের প্যান্টের পকেটে থাকা ছোট্ট নাইট ক্লিয়ার সানগ্লাস চোখে দিতে সবকিছু স্পষ্ট দেখতে থাকে ও। মেঝেতে রক্তে ভেসে গিয়েছে সবগুলো দুভাগ হয়ে যাওয়া লাশ। সাব্বির লাশগুলো গণনা করে চমকে ওঠে। মোট 20 জনকে ও মেরে ফেলেছে 1 সেকেন্ডে। সাব্বির জেনিফাকে বলে, জেনিফা, এখানে চুপ করে থাকো, আমি আসছি, ভয় নেই, আছি আমি। প্লিজ আমাকে রেখে যাবেন না, আমার অনেক ভয় করছে। সাব্বির উপায় না পেয়ে জেনিফাকে নিয়ে রুম থেকে বাহিরে বের হয়ে আসে। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে আর একজন শত্রুকেও না দেখতে পেয়ে সাব্বির জেনিফাকে নিয়ে চলে আসে সোজা গ্যারেজে। নিজের গাড়ি বের করে জেনিফাকে নিয়ে সেই এলাকা তৎক্ষণাৎ ত্যাগ করে সাব্বির চলে আসে ওর ফ্ল্যাটে। জেনিফাকে নিয়ে সাব্বির ফ্ল্যাটের দরজায় কলিমেল বাজাতেই লুইস দরজা খুলে দেয়। সাব্বির জেনিফাকে নিয়ে ভেতরে চলে যায়। জেনিফা কিছুটা ভয় পেয়ে যায়, কারণ ও একা একটা মেয়ে অচেনা লোকের সাথে তার ফ্ল্যাটে চলে এসেছে। কিন্তু জেনিফার ভয়টা তখনই চলে যায় যখন সাব্বিরকে বলে, জেনিফা, আসলে ওই বাসায় লাশের স্তূপ আর রক্তের গন্ধে তুমি থাকতে পারবে না, তাই এখানে নিয়ে এসেছি। ভয় নেই, লুইস আর স্টিফেন আমার ভাইয়ের মতো, ওরা চলে যাবে একটু পরেই। তুমি তোমার পছন্দ মতো একটা রুমে চলে যাও। জেনিফা সাব্বিরের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চলে যায় একটা রুমে। সাব্বির তাকায় স্টিফেনের দিকে, তারপর, স্টিফেন, যাও, পুরো বাসা ভালো করে সার্চ করবে, সবগুলো লাশের পকেট চেক করবে, তারপর লাশগুলোকে বস্তায় ভরে নদীতে ফেলে দিয়ে আসবে। ওকে বস। স্টিফেন চলে যায়। সাব্বির লুইসকে বলে, লুইস, তুমি স্টিফেনের পিছনে থাকবে, মানে ফলো করবে। স্টিফেনকে কেউ ফলো করে নাকি সেটা দেখবে। আমার মনে হচ্ছে সেদিন রাতে গাড়িতে এমন কেউ ছিল যে আমাদের ফলো করেছিল। ওকে বস। লুইসও চলে যেতেই মাহবুবুর রহমানকে ফোন দেয় সাব্বির। সাব্বির হঠাৎ ফোন দিলে যে, কোনো দরকার? জি স্যার, আমি পুরো ক্যাশের মধ্যে ঢুকে গিয়েছি। একদম বিশাল বড় এক গোলক ধাঁধা আমাকে ঘিরে ধরেছে। সেই জন্যই তো তোমাকে দিয়েছে এই কাজ। শোনো, মাথা ঠান্ডা করে কাজ করবে। আর হ্যাঁ, আশিককে কি করলে? ওর পরিবারের লোকজন তো বারবার অফিসে আসছে তাদের ছেলের খোঁজ নিতে। বলে দিবেন তাদের ছেলে শহীদ হয়ে গিয়েছে আর শরীর সমাধি লাভ করেছে গভীর বঙ্গোপসাগরের মাঝে। মাহবুবুর রহমান ফোন কেটে দেয়। এদিকে, বস, আমাদের 20 জন ক্রু একটু আগেই শহীদ হয়ে গিয়েছে। হাবিবের কথা শুনে চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠে নিক্সন। রাগে ছুটে যায় ওর ডান হাতে হাবিবের দিকে। তারপর, হাবিব, তুমি এটা আমাকে কি শোনালে? আমার কত বড় ক্ষতি করলো সামান্য একটা ছেলে। তুমি জানো আমার লোকের দিকে একটা পুলিশও চোখ তুলে তাকাতে পারে না। কিন্তু বস, ওই শালা তো আমাদের লোকদের একদম টুকরো টুকরো করে ফেলেছে। হ্যাঁ, সে টুকরো টুকরো করে ফেলছে, আর তুমি সেটা আমাকে গর্বের সাথে এসে শোনাচ্ছ? খোঁজ নাও ওই কুত্তার বাচ্চাকে। শালাকে এর জন্য পস্তাতে হবে। হ্যাঁ, অনেক পস্তাতে হবে।
বস, আমার মনে হচ্ছে ইসলাম ব্যাংকের ম্যানেজার রহিম সাহেব বলতে পারবে ওই ছেলেকে, কারণ ওই শালার বাসাতেই আমাদের লোক খুন হয়েছে। আর আগের রাতে হাইওয়েতে রহিমের মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসার সময় সেই একইভাবে আমাদের 10 জন ক্রু শহীদ হয়েছে। হাবিব, সত্যি বলছি, তুমি আমার সামনে থেকে চলে যাও, নয়তো আমি তোমাকে খুন করে ফেলবো। উপর থেকে চাপ আসছে, তারা জানতে চাচ্ছে কি করে এই খুনগুলো হলো। বসকে আমি কি জবাব দেব বলো? আজকের মধ্যে তুমি ওই ছোকরার খোঁজ নিয়ে আসতে না পারলে সত্যি বললাম তোর শিরচ্ছেদ অবধারিত। হাবিব কিছুটা ভয় পেয়ে যায়, দ্রুত বের হয়ে আসে নিক্সনের রুম থেকে। এমন সময় নিক্সনের ফোনে একটা কল আসে। তোমার কে খোঁজ নিয়েছে সেটা আমি জানি। বস, তাহলে আমাকে বলুন, শালাকে আমি এখনই খুন করে আসব। নিক্সন, সবাইকে এক ভেবো না। এ হলো একদম ঘাড়তেরা স্বভাবের ছেলে, কখন কোন দিকে ঘুরে যায় ও ছাড়া কেউ জানে না। তোমাকে আমি কিছু বলবো না, এমনকি চাপও দেব না, শুধু বলবো সাবধানে থেকো। আর ওকে না খুঁজে আবারও শুরু করে দাও ব্যাংক লুট করা, যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের বাংলাদেশের সমস্ত ব্যাংক লুট করিয়ে পালিয়ে যেতে হবে। কিন্তু তাই বলে বস এই ছোকরাকে এমনি এমনি ছেড়ে দেব? নিক্সন, মাথা গরম করলে হয়? গ্যাংস্টার জীবনে এমন অনেক কিছুই দেখতে হয়। অন্যকে তো শুধু মারলেই হবে না, কখনো কখনো নিজেকেও খেতে হবে। বাংলাদেশের সবচেয়ে ব্যাংক হলো ইসলামিক বালক। এই ব্যাংকেই প্রতি মাসে সিঙ্গাপুর থেকে প্রতি মাস লাখ লাখ ডলার আসে ইউটিউবার আর ইনফ্লুয়েন্সারদের অ্যাকাউন্টে। রহিমের বাচ্চাকে তো জীবিত রেখেছ, ওই তো ইসলামিক বালকের ম্যানেজার। শালাকে ধরো, অত্যাচার করে ওই সব জানে কিভাবে ওদের ব্যাংক থেকে বাংলাদেশের ব্যাংকের হাজার হাজার কোটি টাকা ট্রান্সফার করা যায়। বস, আমি শুনেছি বর্তমান আমাদের হ্যাকার গ্রুপ আমেরিকায় অবস্থান করছে, তাদের ডিমান্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বলুন কি করব আমরা? নিক্সন, তুমি বোকায় রয়ে গেলে। দাবি মেনে নাও আর বড় বড় ব্যাংক লুট করতে থাকো। সব শেষ, সবগুলো হ্যাকারের বাচ্চার মুখ উন্মোচন করিয়ে দেওয়া সময়ের ব্যাপার মাত্র। আজ রাখছি, অনেক কাজ বাকি। সে অচেনা লোক ফোন কেটে দেয়। নিক্সন নিজের চেয়ারে বসে শয়তানি হাসি দিয়ে বলে, শালা আমাকে চামচা ভাবিস? তুই তো চিনিস না আমি দুমুখো সাপ। যখন যেই দিক থেকে খেতে পারবো তখন সেই দিকে খাবো। যদি আমাকে ওই ছোকরা মারতে আসে তবে আমি শালাকে কোনোভাবে নিজের দলে ভিড়িয়ে তোকে ফিনিশ করে দেব। তারপর সুযোগ বুঝে শালাকেও মেরে দিয়ে পুরো টাকা নিজেই ভোগ করব। এদিকে সে অচেনা লোক ফোন কেটে দিয়ে নিক্সনের মতোই ভাবতে থাকে কি করে সে সম্পূর্ণ টাকা একা ভোগ করবে। এদিকে হাবিব তন্ন তন্ন করে খুঁজতে ব্যস্ত সেই ছোকরাকে, যে ওদের এতগুলো লোককে মেরে দিয়েছে। হাবিব প্রথমেই লোকজন নিয়ে যেতে থাকে রহিমের বাসায়, কারণ ওখানেই ওর লোকের শেষ লোকেশন ছিল। এদিকে লুইস দূর থেকে অচেনা কোনো গ্যাংকে দেখে দ্রুত ফোন দেয় স্টিফেনকে। তারপর স্টিফেন গাড়ির রহিম সাহেবের বাসার সামনে না দাঁড় করিয়ে সোজা চলে গিয়ে আবার পেছন থেকে আসবে। লুকিং গ্লাসে দেখো 5টা অচেনা গাড়ি, এগুলো আমাদের শত্রু। যে কোনোভাবে এদের মধ্যে থেকে একটাকে আমাদের জীবিত ধরতে হবে আর বসের সামনে হাজির করতেই হবে। ওকে। স্টিফেন রহিম সাহেবের বাসার সামনে গাড়ি দাঁড় না করিয়ে সোজা চলে যায়। এদিকে লুইস ওর গাড়ির স্পিড কমিয়ে দেয়। হাবিব সোজা রহিম সাহেবের বাসার সামনে এসে গাড়ি দাঁড় করিয়ে ভেতরে যেতেই চমকে ওঠে। পুরো বাসায় দুর্গন্ধে ভরপুর। ক্রু, ফার্স্ট লাইট জ্বালাও। এত গন্ধ কিসের? বস, মনে হচ্ছে লাশের গন্ধ। কেমন যেন আমার মনে হচ্ছে আমাদের বিপদ হতে চলছে। হাবিব রাগে হেডশুট করে ক্রুকে, তারপর হুঙ্কার ছেড়ে বলে, এই হাবিব যেখানে আছে সেখানে কোনো ভয় নেই। হাবিবের হুঙ্কার শুনে বাকি সব ক্রু চুপ হয়ে যায়। এমন সময় লাইট জ্বলে। উঠে হাবিব হাঁটতে গিয়ে হঠাৎ স্লিপ কেটে মেঝেতে খুব জোরে আছড়ে পড়ে, চিৎকার করে ওঠে। আহ! সব ক্রু ছুটে এসে হাবিবের দিকে লাইট মারতে চিৎকার করে ওঠে।
ক্রুরা ভয়ে সবাই পালিয়ে যায়, কারণ মেঝেতে পড়ে গিয়ে হাবিবের পুরো শরীরে রক্ত লেগে ভয়ঙ্কর পিশাচের মতো লাগছিল। হাবিব রাগে সবগুলো ক্রুকে গালি দিতে দিতে একাই এগিয়ে যায় দোতলার দিকে। যত এগিয়ে যাচ্ছে হাবিব, ততই ঝাঁঝালো একটা ভটকা গন্ধ নাকে আসতে থাকে হাবিবের। দোতলার প্রথম রুমে গিয়ে রুমে লাইট জ্বালাতে হাবিব চিৎকার করে ওঠে, কারণ পুরো রুম জুড়ে দুভাগ হয়ে যাওয়া পোড়া লাশ। সবার নাড়ি ভুঁড়ি বের হয়ে গিয়েছে, যেগুলো ভয়ঙ্কর বন্যশিয়াল এসে চিবিয়ে খাচ্ছে। ঘৃণায় আর গন্ধে বমি করতে করতে ছুটে আসতে থাকে নিচে। বাসা থেকে বের হতে কোনো কিছুর সাথে উষ্টা খেয়ে হাবিব মুখ থুবড়ে পড়ে যায়। কোনো রকমে উঠে সামনে তাকাতে ভয়ে কাঁপতে কাঁপতে জ্ঞান হারিয়ে ফেলে, কারণ ওর সামনে আরো 10টা লাশ পড়ে আছে। এদিকে লুইস আর স্টিফেন হাসতে হাসতে বেরিয়ে আসে আড়াল থেকে। তারপর এই হলো গ্যাংস্টার সালায় ভিতু, সামান্য লাশ দেখি এই অবস্থা। চল যাওয়া যাক, আমাদের তো টার্গেট পূরণ হয়েছে। একজনকে জীবিত দরকার ছিল, আমাদের শালাকেই পেয়ে গেছি। হ্যাঁ চল। হাবিবের জ্ঞান ফিরতেই নিজেকে বাধা অবস্থায় দেখতে পেয়ে ভয় শিউরে ওঠে। আস্তে আস্তে বলে, কে আছো? সামনে আসো। কেন আমাকে বেঁধে রেখেছো বলো? এমন সময় আড়াল থেকে লুইস আর স্টিফেন বের হয়ে এসে হাবিবের সামনে দাঁড়ায়। তারপর, এই যে আমরা আছি শালা, তোর না খুব সাহস আমাদের সাথে লাগতে এসেছিস? টেনশন নেই, তোর যে পাকনাটুকু গজিছে সেটা আমাদের বস এসে কেটে দেবে, বুঝলি? আমাকে ছেড়ে দাও, আমি তোমাদের অনেক অনেক টাকা দিব। দয়া করে আমাকে তোমরা মেরো না। বাহ, তোর দেখি হাওয়া ফুস। আমাদের বস অসুস্থ বুঝলি, তিনি সুস্থ হয়ে আসুক, তারপর তোর হিসাব হবে। এখন এখানেই থাক। হাবিবকে রেখে লুইস আর স্টিফেন চলে যায়। হাবিব অন্ধকারের মাঝে চিৎকার করে বলতে থাকে, কে আছো? আমাকে বাঁচাও। এদিকে রাত শেষে ভোর হয়ে গেল। হাবিবের কোনো আশার নামগন্ধ না পেয়ে রেগে যায় নিক্সন। রাগে একের পর এক ফায়ার করে আকাশের দিকে। তারপর হাতে চাবুক নিয়ে চলে আসে ভূগর্ভের রুমে, যেখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল একটা মধ্যবয়স্ক লোক। নিক্সন সোজা সেই লোকের সামনে গিয়ে বলে, কি রে বুড়ো, সত্যি করে বল তোর সাথে কে কে আছে? হা হা হা, কিরে গুন্ডা, তোর মাথায় কি গিয়েছে? আমার সাথে আবার কে থাকবে শুনি? আগেই তো জানতে চাইতি বাংলাদেশ ব্যাংকে গোপন কার্ড কি, আর এখন বলতেছিস আমার সাথে কে আছে? তবে শুন, আমার সাথে আমার আল্লাহ আছে। তোকে আমি চাইলেই এখনই টুকরো টুকরো করে ফেলতে পারি, তবে করছি না। কেন জানিস? আগে তোর ওই লোককে আমি খুঁজে বের করব, তারপর তোর সামনে শালাকে কফিয়ে মারব। আমার 40 জন কুরুকে সে হত্যা করেছে। হা হা, আলহামদুলিল্লাহ। তাহলে জালিমদের মারতে কেউ এসেছে? নিক্সন রাগে লাথি মারে রহিম সাহেবের মুখে। হঠাৎ বুটজোতর লাথিকে রহিম সাহেবের মুখ থুবড়ে পড়ে যায় মাটিতে। নিক্সন বিজয়ের হাসি দিয়ে চলে যায় সেখান থেকে। এদিকে গত রাত থেকে সাব্বিরকে রুম থেকে বের হতে না দেখে জেনিফা নিজেই সাব্বিরের রুমে নক করে। সাব্বির, ভিতরে আসবো? সাব্বির বিছানায় জ্বরে কাতরাতে কাতরাতে কোনো রকমে বলে, হ্যাঁ এসো জেনিফা। জেনিফা আস্তে আস্তে রুমে এসে সাব্বিরকে গরমের মাঝে কম্বল মুড়ি দিয়ে সাব্বিরকে শুয়ে থাকতে দেখে জেনিফার দ্রুত সাব্বিরের পাশে বসে। সাব্বিরের মাথায় হাত রাখতেই চমকে যায়, পুরো শরীর প্রচন্ড গরম। জেনিফা সাব্বিরকে বলে, এই আপনি এত কেয়ারলেস কেন শুনি? এতটা জ্বর হয়েছে আপনার, তবুও কেন ডাকেননি আমাকে? একা একা রুমে শুয়ে কষ্ট পাচ্ছেন। কি বলবো, যাই হোক, তুমি রুমে যাও জেনিফা। একটু পরেই আমার ভাই লুইস আসবে খাবার নিয়ে, তখন খাবারটা খেয়ে নিও। আমাকে আপনার খাদক মনে হয়? আপনার এই অসুস্থতায় মাঝেও বলছেন আমি খাবো? সাব্বির কিছু বলতে যাবে তার আগে জেনিফা সাব্বিরের মুখ চেপে ধরে বলে, তারপর, চুপ, জাস্ট চুপ। আপনি আর একটা কথা বলবেন না। উঠুন দেখি, একটু শরীরটা মুছে দিতে হবে। আরে না না, তুমি যাও জেনিফা, লুইস এলে ওই করে দেব। জেনিফা রাগী চোখে তাকায় সাব্বিরের দিকে, তারপর কড়া গলায় বলে, আর একটা কথা বলে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বললাম।
আমি ডাক্তার আর আপনি কি না আমার চেয়ে বেশি বুঝেন? আপনার না হলেও 104 ডিগ্রি বেশি জ্বর। এখন আপনার শরীর মুছে না দিলে আপনি মারা যেতে পারেন। সাব্বির কিছু বলতে যায়, এর আগেই জেনিফার সময় নষ্ট না করে উঠে চলে যায় বাথরুমে। এক বালতি পানি আর তোয়ালে ভিজিয়ে নিয়ে এসে সাব্বিরকে উঠে বসায়। তারপর, এই গেঞ্জিটা খুলে দেবো, হাতটা তুলুন। সাব্বির হাত তুলতে গিয়ে ব্যথায় কুকিয়ে ওঠে। আহ ইস, সরি, আমার মনেই ছিল না আপনার হাতে ব্যান্ডেজ করা। দাঁড়ান, আমি কেচে নিয়ে আসছি। জেনিফা এক দৌড়ে কেচি নিয়ে এসে কুচকুচ করে পুরো গেঞ্জি কেটে ফেলে। সাব্বির লজ্জায় পুরো লাল হয়ে গেছে। জেনিফা সাব্বিরের অবস্থা দেখে বলে, সাব্বির, লজ্জার কিছুই নেই। এখন দেখি চুপচাপ শুয়ে পড়ো তো, মাথায় একটু পানি দিয়ে দিই। সাব্বির বাধ্য ছেলের মতো মাথা খাটের কোড়ায় রেখে শুয়ে পড়ে আর জেনিফা সাব্বিরের মাথায় পানি ঢালতে থাকে। এমন সময় দরজায় কলিং বেল বাজায়। জেনিফা উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখে লুইস এসেছে। লুইস জেনিফার এদিকে তাকে মুচকি হেসে বলে, আপু এই নিন, খাবার আছে এখানে, ভাইকে বলবেন আর কিছু লাগলে যেন আমাদের বলেন। লুইস কথাটা বলে চলে যেতে নিবে, অমনি জেনিফা লুইসকে বলে, এই লুইস, তোমরা মানে তুমি আর তোমার ছোট ভাই কোথায় যাচ্ছ? আর সকালে খাবার খেয়েছো? জি আপু, খেয়েছি আর আপনার সামনের বাসায় থাকি। আচ্ছা আপু, ভাইয়াকে খাবারটা খাওয়ান। ও হ্যাঁ, ভুলে গেছি, এই নিন আপু, ওষুধটাও নিন। জেনিফা মুচকি হেসে খাবার আর ঔষধ নিয়ে আবারও আসে সাব্বিরের কাছে। তারপর সাব্বিরকে তুলে বসে সুন্দর করে মাথা মুছিয়ে দেয়। জেনিফার ফ্রেশ হয়ে এসে সাব্বিরের পাশে বসে তারপর লুইস নিয়ে আসা খাবারগুলো প্লেটে সার্ভ করে এক লোকমা সাব্বিরের মুখের সামনে তুলে ধরে। সাব্বির অবাক নয়নে তাকায় জেনিফার এদিকে। জেনিফা সাব্বিরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, কি হলো, এইভাবে চেয়ে না থেকে হাঁ করুন আর ভালো ছেলের মতো খেয়ে নিন। সাব্বির হাঁ করে খাবারটা মুখে নিয়ে খেতে থাকে। আজ কেন যেন খাবার খেতে সবচেয়ে ভালো লাগছে সাব্বিরের। ও নিজেও জানে না খাবারটা কি তাহলে সবচেয়ে ভালো হয়েছে নাকি যে তুলে খাওয়াচ্ছে তার হাতে জাদু আছে। সাব্বির নিজের কৌতূহল সামলাতে না পেরে জেনিফাকে বলে, জেনিফা, একটা কথা বলবো? কথা বলতে আবার অনুমতি লাগে নাকি? বলে ফেলো। আচ্ছা, আজকের রান্নাটা কি সবচেয়ে বেশি টেস্ট হয়েছে? তুমি একটু টেস্ট করে দেখো তো। জেনিফা সাব্বিরের কথা মতো এক লোকমা খাবার মুখে দিয়ে কিছুক্ষণ চাবানোর পর খেয়ে বলে, খাবারটা মোটামুটি ভালোই, তবে লবণ ঝাল একটু কম আর হলুদের গুঁড়ো বেশি হয়েছে। তার মানে আমি যার হাতে খাচ্ছি তার হাতে কোনো স্পেশাল জাদু আছে? সত্যি বলছি, আমার জীবনের সবচেয়ে বেস্ট খাবার আজকে খাচ্ছি আমি। জেনিফা অনেক লজ্জা পেয়ে যায় আর হাসতে হাসতে বলে, ধর, তুমিও না কি যে বলো, আমার হাতে জাদু থাকবে কেন শুনি? আমিও তো তোমার মতোই সাধারণ মানুষ। না না, কোনো একটা বিষয় তো নিশ্চিত আছে। হ্যাঁ আছে, আর সেটা হলো আমার মনে হচ্ছে আমি প্রথম নারী যে তোমাকে তুলে খাওয়াচ্ছি, তাই না? হুম। আর এই কারণেই আমার হাতে খেতে তোমার এত ভালো লাগছে। এখন এসব রাখো আর চুপচাপ খাওয়া শেষ করো, ঔষধ খেয়ে নাও, তারপর বিছানায় শুয়ে পড়ো। তারপর তোমার হাতের ব্যান্ডেজটা আমি খুলে দেখব কতটা ক্ষতটা আছে, আর পরিষ্কার করে দিয়ে হালকা মলম লাগিয়ে দেব। তারপর জেনিফা এবার কিছুটা রেগে গিয়ে কোমরে 2 হাত দিয়ে বলে, আমি কিন্তু রেগে যাচ্ছি সাব্বির। তারপর না করে অপেক্ষা করো, সবই দেখতে পারবে কি হবে। ওকে। জেনিফা সাব্বিরের নাক টেনে চলে যায় রুম থেকে আর ফিরে আসে হাতে একটা মলম নিয়ে, সাথে কেচি, ডেটল আর তুলো। জেনিফা খুব সাবধানে সাব্বিরের বাম হাতের কাছে বসে কেচি দিয়ে প্রথমে পুরো ব্যান্ডেজ কেটে ফেলে। তারপর দেখে ক্ষতটা শুকিয়ে গিয়েছে অনেকটা। জেনিফা, হাতটা বিষে টনটন করছে। একটু ওয়েট করো, ক্ষতটা ডেটল দিয়ে পরিষ্কার করে দেব, তারপর মলম লাগিয়ে দিলেই আরাম পাবে। জেনিফা আর কোনো কথা না বলে ডেটল দিয়ে তুলো ভিজিয়ে সুন্দর করে মুছে দিয়ে সাব্বিরের ক্ষত, তারপর মলম লাগিয়ে দিয়ে আবারও সাব্বিরের নাক টেনে দিয়ে বলে, বেবি ওয়েট করো, আবারও আসছি। জেনিফা রুম থেকে বের হয়ে সোজা কিচেনে যায় আর খাঁটি সরিষার তেল এনে সাব্বিরের পায়ের কাছে বসে।
সাব্বিরের এক পায়ের তালু নিজের কোলের ওপর নিয়ে খুব যত্ন সহকারে তেল মালিশ করে দিতে থাকে সাব্বিরের পায়ের তালুতে। সাব্বির আরামে চোখ বন্ধ করে ফেলে। এমন সময় সাব্বিরের ফোন বেজে ওঠে। সাব্বির ফোনটা হাতে নিয়ে দেখে ওর বাবা ফোন করেছে। হ্যালো বাবা। এই তুই কোথায় শুনি? আমাদের বলে গেলি তুই যাবি আর আসবি, তা এই আজ 6 দিন হয়ে গেল তবুও তো আসলি না। এদিকে তোর মায়ের ভাই পুরো বাসা মাথায় তুলে ফেলেছে তার মেয়েকে তোর সাথে বিয়ে দিবে বলে। বাবা আমি আগেই বলেছি, আমি তনুকে আমার বোনের নজরে দেখি। ওকে আমি বিয়ে করব না, তার চেয়ে ভালো হয় তুমি ওকে বিয়ে করে নাও। কোন হিসেবে তুমি বলো যে আমি একজন ডিভোর্সি আর ঝগড়াটে মেয়েকে বিয়ে করব? তোর মা তো শুনে না, ওর চাচা তো ভাইয়ের থেকে আগেই 2 লাখ টাকা নিয়ে নিয়েছে। তুই জলদি চলে আয়। টাকাটা ফিরিয়ে দিলেই তো হয়। তোর মা টাকাটা খরচ করে ফেলেছে, শাড়ি কিনেছে। বাপ তুই চলে আয়, বিয়েটা করে নে। তুমি আমার জন্মদাতা বাবা, আর এটা না হলে সত্যি বলছি তোমার মাথায় আমি কতগুলো বুলেট ঢুকাতাম নিজেও জানি না। চলো তো আমার টাকায়। আজকের পর থেকে তোমাকে আমি আর একটা টাকাও দেব না। ক্রেডিট কার্ড লক করে দিলাম, তোমাদের সাথে সম্পর্ক নেই আমার। সাব্বিরের বাবা কিছু বলতে যাবে তার আগে সাব্বিরের সৎমা সাব্বিরকে বলে, সাব্বির এসব কি? তাড়াতাড়ি বাসায় চলে আয়। আমার চাচাতো ভাই আমাকে যাতা বলে গালাগাল দিচ্ছে বাবা। দয়া করে বাসায় আয়, বিয়েটা শুরু কর। তুই তো হলি লোভী, তোর ওটাই প্রাপ্য। তোর ভাইয়ের থেকে যা টাকা নিয়েছিস সব দিয়ে দিবি, আর আমি ওসব ঝগড়াটে মেয়েকে বিয়ে করতে চাই না। সাব্বির বেশি বুঝছিস কিন্তু। আমি ঢাকায় গিয়ে তোকে টেনে নিয়ে আসবো বলে দিলাম। তাড়াতাড়ি বাসায় আয়। সাব্বির কিছু না বলে ফোনটা কেটে দিয়ে ভিডিও কল দেয় ওর বাবার ফোনে। সাথে সাথে ওর সৎমা ফোন রিসিভ করে পুরো ডাইনি রূপে বলে, সাব্বির এই দেখছিস বটি, তোর গলা কেটে নিয়ে আসবো বলে দিলাম। তাড়াতাড়ি বাসায় আয়। সাব্বির ওর মায়ের দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়। কোমর থেকে পিস্তলটা ওর মাকে দেখিয়ে বলে, তোর খুব সাহস হয়ে গেছে, কিছু বলি না দেখে। এটা কি চিনিস? আর আমি কে সেটা নিশ্চয়ই জানিস। হ্যাঁ, যদি আর একটা বার সাউন্ড করিস সত্যি বললাম বাসায় গিয়ে তোকে আমি শ্যুট করব। আর শোন, তোদের টাকার লোভে আমি কেন ওসব মেয়েকে বিয়ে করব? আর তাছাড়া আমি বিয়ে করেছি, দেখবি আবার বউকে। সাব্বির দুষ্টুমি করে জেনিফারের দিকে ক্যামেরা একবার ঘুরিয়ে ওর মায়ের দিকে তাকায়। তারপর, দেখলি তো আমার বউ কেমন? আর তোর খবর আছে, রেডি থাকিস। সাব্বির ফোন কেটে দিয়ে জেনিফারের দিকে তাকায়। জেনিফা হা করে তাকিয়ে আছে সাব্বিরের দিকে। সাব্বির বিষয়টা খেয়াল করে বলে, এভাবে হা করে চেয়ে আছো কেন? আমি জীবনেও শুনিনি ছেলেরা নিজের আম্মু আব্বুকে মারার হুমকি দেয়। তুমি এত রাগী ভাবতেই তো আমার ভয় করছে। দেখো জেনিফা, বাবা মা কাকে বলে জানো? তাদেরকেই বাবা মা বলে যারা সবসময় নিজের ছেলে মেয়েকে আগলে রাখে, সুরক্ষা দেয় আর ভরণ পোষণ করে। কিন্তু আমার বাবা আমার এইসবের একটাও করেনি। জন্মের 5 বছর পর আম্মু মারা যায়, তারপর বাবা সৎ মা নিয়ে আসে, যে কিনা সব সময় আমাকে বিক্রি করে টাকার বিনিময়ে। সে যাই হোক, সরি। সরি কেন? ওই যে একটু আগেই আমার সৎ মাকে তোমার ছবি দেখিয়েছি আর বলেছি তুমি আমার বউ, তাই। জেনিফা কিছুটা লজ্জা পেয়ে আবারও তেল মালিশ করতে থাকে আর আনমনে বলে, হলে সমস্যা কি জনাব? বাবা যে মিসিং সেটা আমি ভুলে যাই তোমার সাথে থাকলে। সাব্বির জেনিফারের দিকে তাকিয়ে বলে, জেনিফা অনেক হয়েছে, এবার রুমে যাও। চুপ করে ঘুমাও, জ্বর এখনো অনেক আছে। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না। এদিকে লুইস চলে আসে ছাদে। লুইসকে ছাদে আসতে দেখে স্টিফেন এগিয়ে এসে বলে, বসের শরীর কেমন? ভাবি জানে রে, তবে মনে হয় বস এখনো পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে। কি বলিস ভাবি? বস কবে বিয়ে করেছে রে? ধুর, তুই বুঝিস না কেন? ওই যে জেনিফার নামের মেয়েটাকে নিয়ে আসলো না বস, সে আমাদের ফিউচার ভাবি। চুপ কর, ওসব বলিস না, আগেই কোনো কিছু বলা উচিত নয়। লুইস কিছু বলতে যাবে তার আগেই হাবিব চিৎকার করে ওঠে, কে আছো? পানি দাও একটু আমাকে, আমার পিপাসা পেয়েছে অনেক। লুইস এগিয়ে গিয়ে লাথি মারে হাবিবের মুখে। তারপর,
শালা এখন তো পিপাসা নিয়ে থাক, বস না আসা পর্যন্ত তোর কোনো খবর নেই। খাবার দিব এক শর্তে, বল তোদের বসকে আর কোথায় পাবো, সে কোথায় থাকে, দেখতে কেমন? আমি জানি না। স্টিফেন হাবিবের বুকে লাথি মেরে বলে। জানিস রে, তুই সবই জানিস কিন্তু বলবি না। সে যাই হোক, রেডি হয়ে নে, বস আসলে তোর কি অবস্থা করবে ভাবতেও পারবি না, বুঝলি? এই লুইস, চল রে ভাই। স্টিফেন আর লুইস চলে আসে। এদিকে জেনিফা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সাব্বিরের দিকে। এমন সময় সাব্বির চোখ খুলে তাকায় জেনিফারের দিকে। তারপর, জেনিফা, মায়া বাড়িও না, মায়া কাটাতে শেখো, তোমার জন্যই ভালো হবে। তুমি চেনো না আমি কে, আমার বাবা মাকে, কি আমার পরিচয়। দেখো, আমি তো ওইসবকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি তোমাকে। প্লিজ না করবে না, বিয়ে করবে আমায়। এখন বলছো বিয়ের কথা, কিন্তু যখন জানবে আমার আসল পরিচয়, তখন আর ওই কথা মুখে দুবার নিবেও না। এবার কিন্তু আমার খুব রাগ হচ্ছে সাব্বির। বলছি তো, আমি তোমার ওই ব্যাকগ্রাউন্ড দেখে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি তোমাকে, আর আমি অতটুকুই জানি। থাক, পাগলামি করতে হবে না। এই শোনো, রাতে আমাকে নিয়ে বগুড়া সাত মাথায় যাবে? ওখানকার চটপটি আর ফুচকা এত ভালো যে কি বলবো। আচ্ছা, পাগলি যখন বলেছে তখন তো নিয়ে যেতেই হবে। জেনিফা খুশিতে সাবিরের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে লজ্জায় সাবিরের বুকে মুখ লোকায়। বিকেলে সাবির আর জেনিফা হেঁটে চলেছে ফুটপাত দিয়ে। এমন সময় কয়েকটা বখাটে ছেলে এসে দাঁড়ায় সাব্বিরের সামনে। তারপর পকেট থেকে চাকু বের করে সাব্বিরের দিকে উঁচিয়ে ধরে বলে, এই তোর কাছে যা আছে তা বের করে দে, নয়তো শালা দেখছিস চাকু একদম তোর পেটে ঢুকিয়ে দিব। জেনিফা, চোখটা বন্ধ করো তো, জান একটু। ওকে জান। জেনিফা চোখ বন্ধ করতে সাবের কোমরে গুজে রাখা পিস্তলটা বের করে। বখাটেদের মাথায় ঠেকিয়ে ডেভিলের মতো হাসি হেসে বলে, আমার কাছে এটা ছাড়া আর কিছুই নেই, বল নিবি? বখাটে পিস্তল দেখে সাথে সাথে সাবিরের পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাই ভাই ভুল হয়ে গেছে, প্লিজ মাফ কইরা দেন। আমরা এলাকায় দু একটা চিন্তায় কইরা কোনো রকমের সংসার চালাই। যা দিলাম। তবে হ্যাঁ শোন, এরপর থেকে এসব করিস না, ভালো কিছু একটা কর, দেখবি খুশি থাকবি। সাব্বির ছেলেগুলোকে চলে যেতে ইশারা করতে দ্রুত পালিয়ে যায় ওরা। আর সাব্বির জেনিফারকে বলে, জেনিফা, চোখ খোলো এবার। জেনিফা চোখ খুলে সাব্বিরকে বলে, এই, আমাকে চোখ বন্ধ করতে বললে কেন শুনি? আমি চোখ খুলে রাখলে কি এমন হতো? তেমন কিছুই হতো না, তবু এমনি ঢেকে রাখতে বললাম। তা আমরা যেন কোথায় যাচ্ছিলাম? জানি না, তবে তুমি তো আমাকে নিয়ে হাঁটতে বের হলে, আবার নিজেই বলছো কোথায় যাব। ভুলে গিয়েছিলাম। চলো, সামনেই ফুচকা পার্লার আছে, আর সেখান থেকে দুজনেই ফুচকা খাবো। সাব্বির জেনিফাকে নিজে ফুচকা পার্লারে গিয়ে 5 প্লেট ফুচকা অর্ডার করে। একটু পর ফুচকা আসতে সাব্বির খাওয়া শুরু করে। জেনিফা চেয়ে থাকে সাব্বিরের দিকে। সাব্বির খেতে খেতে আর চোখে তাকায় জেনিফারের দিকে। জেনিফা চেয়ে আছে ওর দিকে, তাই কিছুটা লজ্জা পেয়ে সাব্বির খাওয়া বাদ দিয়ে জেনিফাকে বলে, কি হলো জেনিফা, এভাবে চেয়ে আছো কেন? ফুচকা খাও। আমি কি খাবো? আমি তো তোমার খাওয়া দেখেই তো অবাক। এইভাবে তুমি ফুচকা খাবে কল্পনাও করিনি। আসলে ফুচকা খেতে অনেক অনেক ভালো লাগে, বলতে পারো আমার ফেভারিট। সে যাই হোক, তুমি খাচ্ছ না কেন? ভয় হচ্ছে না জানি খেতে কেমন হবে, আমি কখনোই খাইনি এইটা। ওকে, তুমি তাহলে হা করো, আমি নিজেই খাইয়ে দিচ্ছি। জেনিফা মুচকি হেসে হা করতে সাবির মুখে তুলে দেয় ফুচকা। জেনিফা একটা ফুচকা অনেকক্ষণ ধরে খাওয়ার পর নিজেই রাক্ষসের মতো খেতে থাকে। সাব্বির জেনিফার দিকে তাকে মুচকি হেসে বলে, কি জেনিফা, এখন তো দেখছি তুমি নিজেও আমার মতো খাচ্ছ। উফ, এটা এত ভালো খেতে জানতামই না তো আমি। এই মামা, আমাকে আরো 5 প্লেট দিয়ে যান না প্লিজ। সাব্বিরও আর কথা না বাড়িয়ে খেতে থাকে। খাওয়ার পর্যায়ে হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। সাব্বির মাথা উঁচু করে তাকিয়ে দেখে ফুচকাওয়ালার নিথর দেহ পড়ে আছে মাটিতে।
আর জেনিফা থরথর করে কাঁপছে। ওর হাতে ধরে থাকা ফুচকা রক্তে ভেসে গিয়েছে। সাবির বুঝতে পারে জেনিফা ভয় পেয়ে গেছে। এমন সময় আরেক গুলির শব্দে সাবির দ্রুত জেনিফাকে নিয়ে মাটিতে শুয়ে পড়ে। তারপর, জেনিফা, তুমি এখানে ওয়েট করো, আমি শালাগুলোকে শুয়ে আসি। জেনিফা হ্যাঁ সুযোগ মাথা নাড়াতে সাবির মাথা তুলে উকি দেয় রাস্তার দিকে। 5 জন অল্প বয়সী ছেলে তাণ্ডব চালাচ্ছে পুরো এলাকায়। সাবির দেরি না করে লেজার বিম বের করে ছেলেগুলোর দিকে তাক করে ট্রিগারে চাপ দিতেই লেজার বিমের বেগুনি রশ্মি দুদিকে 2 টুকরো করে ফেলে ছেলেগুলোকে। হঠাৎ 2 টুকরো লাশ দেখে আশেপাশে সবাই চিৎকার করে চোখ বন্ধ করে ফেলে। লাশের পেটে এখনো আগুন জ্বলছে। সাবির এগিয়ে যায় একটা ছেলের দিকে, কারণ ও তখনও জীবিত ছিল, কিন্তু পা দুটো আলাদা হয়ে যাওয়ায় পালাতে পারেনি। সাবির ছেলেটার চুলের মুঠি টেনে ধরে নিয়ে আসে আড়ালে। তারপর ছেলেটার মুখের মাঝে লেজার বিম ঢুকিয়ে দিয়ে বলে, বল শালা, তোরা কে আর এখানে গুলি চালাচ্ছিস কেন? কখনো বলবো না শালা, কিছু করতে পারবি না আমার। তাই? তোর পা কিভাবে কেটে গেল কিছু জানিস? তোর মুখে যে পিস্তলটা ঢুকিয়ে রেখেছি না, এটা দিয়ে চুপচাপ বল, নয়তো তোর গলাটাও ওভাবে দুভাগ করে দেব রে শালা। ছেলেটা এবার কিছুটা ভয় পেয়ে যায় আর বলে, আমরা নতুন গ্যাং চালু করেছি এলাকায়, নিজেদের দাপট আর প্রভাব ফেলানোর জন্যই এসেছি, কারণ আমার চাঁদা তুলতে হবে এই এলাকা থেকেই। কাজ করে খেতে পারিস না? এই ফুসকাওয়ালাকে মেরে প্রভাব বিস্তার করবি? আরে শালা, মারলে মারতি নেতা মন্ত্রীকে, ওদের মারার সাথে ওদের বাসা থেকে হাজার হাজার কোটি টাকা পেয়েও যেতে, তা তো পারিস না। আর পারবেও বা কি করে? তোদের তো ওই নেতা মন্ত্রীরাই চালায়, তাই না? চল বল তাড়াতাড়ি, তোদেরকে কে পাঠিয়েছে এখানে? এমপি দারুণ পাঠিয়েছি। চল, এবার তোকেও মরতে হবে, কারণ ফুচকাওয়ালা কেমন অনুভব করেছে গুলি খেয়ে, সেটা তো তোকেও অনুভব করতে হবে, তাই না? সাবির লেজার বিম কোমরে গুঁজে M4 পিস্তল বের করে পরপর 2 রাউন্ড হেডশট করে ছেলেটাকে। তারপর এগিয়ে যায় জেনিফার দিকে। জেনিফার হাতে তখনও সেই রক্তমাখা ফুচকাটা ছিল। সাবির জেনিফার কপালে আলতো করে চুমু দিতে জেনিফার শিউরে ওঠে। ভয়ে সাবিরকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, সাবির জান, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি আর জীবনে ফুচকা খাবো না। সাবির জেনিফাকে নিয়ে চলে আসার সময় ফুচকার দোকান থেকে 1 ব্যাগ ফুচকা আর চটপটি তুলে নিয়ে চলে আসে বাসায়। চটপটি ফুচকাগুলো রেখে জেনিফাকে নিয়ে যায় বাথরুমে। তারপর, জেনিফা, গোসল করে নাও, নাকি আমি করিয়ে দেব? ইচ্ছে হলে করিয়ে দিতে পারো, আমার কোনো আপত্তি নেই। আজ হোক কাল, তোমারই তো সব। সাব্বির আলতো করে জেনিফারের ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমি জানি তুমি আমার, তবে তো এখনো হওনি, তাই তুমি গোসল করে এসো, আমার ক্ষুধা পেয়েছে অনেক। আমিও গোসল করতে গেলাম। সাব্বির আর কোনো কথা না বলে চলে আসে সেখান থেকে। নিজের বাথরুমে এসে গোসল করে। সাব্বির বের হতেই দেখে লুইস আর স্টিফেন ফুচকা বানিয়ে খাচ্ছে। সাব্বির মুচকি হেসে তাদের পাশে বসে নিজেও খেতে থাকে। এমন সময় জেনিফা গোসল করে রেডি হয়ে এসে সাব্বিরের পাশে বসতেই লুইস আর স্টিফেন চলে যেতে দিবে, অমনি জেনিফা বলে, আরে আরে ভাইয়ারা, কোথায় যাও? বসে খাও। সাব্বিরের দিকে করুণ চোখে তাকায় লুইস আর স্টিফেন। সাব্বির ওদের ইশারা করে বসে খেতে। সাব্বিরের হুম পেয়ে ওরা আবার বসে খেতে থাকে, কিন্তু ভুলেও জেনিফারের দিকে চোখ তুলে তাকায় না। সাব্বির, এটা চুরি করা হয়ে গেল না? এই গরিব লোকটার কি হবে এখন? সে তো বিনা কারণেই মারা গেল। তার পরিবারের লোকগুলো কিভাবে চলবে? আর লোকটার লাশ দাফন করা হয়নি। তুমি প্লিজ লোকটার খোঁজ নাও না, আর লাশটা দাফন করার ব্যবস্থা করো। আরে পাগলি, তোমার বলার আগেই করে ফেলেছি আমি। এই লুইস, তার পরিবারের কাছে তাকে রেখে এসেছে তো? জি ভাই, লোকটা তেমন গরিব ছিল না, মধ্যবিত্ত ছিল, কারণ ফুচকা বিক্রি করে অনেক টাকা রোজগার করত। আমরা তার পরিবার হাতে এই ফুচকাগুলোর জন্য 1 লাখ টাকা বুঝিয়ে দিয়েছি। সাব্বির জেনিফারের দিকে তাকিয়ে বলে, কে পাগলি, দেখলে তো? আমি মালিককে না বলে আনলেও তার পরিবার লোককে বলেছি, আর দামটাও দিয়েছি। ভালো করছো। তা এখন কি ফুচকাটাই খাবে নাকি ভাতও খাবে? ভাত তো নেই, রেস্টুরেন্টগুলো ভালো না,
তুমি কিছু একটা করো। জেনিফার সাব্বিরের মাথায় একটা গাঁটটা মেরে চলে যায় কিচেনে, আর সাব্বির তাকায় লুইসের দিকে। তারপর, লুইস আর স্টিফেন, এমপি হারুনকে চেনো? জি বস, চিনব না কেন, ওরই লোক ছিল। ছেলেগুলো এমপি হুরান নতুন করে গ্যাংস্টার দুনিয়ায় এসেছে। আগে নিকিন্স এর সাথে কাজ করত, কিন্তু বর্তমানে ও নিকিন্সের সাথে সব কিছু ছিন্ন করি একই কাজ করছে। বস, শুনেছি নিক্সনের এতে খুব রেগে গেছে এমপি হারুনের উপর। এটাই তো সুযোগ। স্টিফেন, দেখি ফোন দাও শালাকে, একটু আগুনের উপর ঘি ঢেলে দেই। স্টিফেন ফোন দেয় নিক্সনকে। এদিকে নিক্সন রাগে ফুঁসতে শুরু করেছে, কারণ এতদিনের চামচা হারুন ওর সাথে বেইমানি করে নতুন গ্যাং শুরু করেছে। এমন সময় ওর ফোন বেজে ওঠে অজানা নাম্বার থেকে। নিক্সন রিসিভ করে। হ্যালো, কে বলছিস? আমি কে সেটা তোর না জানলেও চলবে, কিন্তু আমি সত্যি মর্মাহিত রে। তোর সাথে এমপি হারুনটা কত বড় বিশ্বাসঘাতকতা করলো, তবুও তুই ওকে কিছুই করলি না। কি বলবো শালাকে, মন চাচ্ছে তো খুন করে ফেলি, কিন্তু সবচেয়ে বড় একটা আপদ এসেছে। যে শালা আমার 60টা লোককে খুন করে ফেলেছে, এইদিকে হাবিবের বাচ্চাও নিখোঁজ। তার মানে তোর কোনো পাওয়ারই নেই, তুই পঙ্গু শালা। নিজেই নেমে আয় আন্ডারগ্রাউন্ডে, আর হিংস্রতার সাথে তোর শত্রুদের মেরে শেষ করে দে এই দুনিয়া থেকে। আর হাবিব তো তোর সাথেও বেইমানি করেছে, ও এমপি হারুনের সাথে হাত মিলিয়েছে। ঠিক বলেছিস তুই, আমি আসছি। হারুনের বাচ্চা রেডি থাকিস। আর হাবিব, শালা তোকে এমনভাবে মারবো যে তুই ভাবতেও পারবি না। সাব্বির ফোন কেটে দিয়ে স্টিফেনকে বলে, নাম্বারটা কোথায় পেলে স্টিফেন? আর এই হাবিবের বাচ্চাকে? সেই দিন বস আপনি বললেন না লাশ সরিয়ে ফেলতে রহিম সাহেবের বাসা থেকে, সেই দিন ওই হাবিবের বাচ্চাকে তুলে এনেছিলাম, কিন্তু আপনি অসুস্থ ছিলেন বলে চাইনি। বস, এমপি হারুন এর নাম্বারটা কিন্তু আমার কাছে আছে, এই নিন ফোন দিয়েছি। এদিকে এমপি হারুন রাগে ফুঁসতে ফুঁসতে ওর সামনে থাকা চেয়ারে খুব জোরে লাথি মেরে গর্জে ওঠে, কারণ একটু আগে কষ্ট করে জোগাড় করা লোকগুলোকে খুন হয়ে গিয়েছে, আর তাই সে রাগে ফুঁসতে থাকে। এমন সময় ওর ফোনটা বেজে ওঠে হাবিবের নাম্বার থেকে। বল হাবিব, কি বলবি? কি এমপি হারুন, খুব কষ্ট হচ্ছে নিজের লোকগুলো মারা যাওয়ায়? তবে শোন, আমি জানি কে খুন করেছে। বল বল, কে মেরেছে ওদের? নিক্সন নিজে মেরেছে তোর উপর শত্রুতা করে। আমি তো শালাকে ছেড়ে চলে এসেছি, আর গ্যাংও বানিয়ে ফেলেছি। এখন পালা প্রতিশোধ নেওয়ার। নিক্সনকে দুনিয়া থেকে বিদায় করে দেব। কিন্তু আমার লোক খুবই কম, শালার সাথে পারবো তো? আরে শালা, কি যে বলিস না, আমি লোক জোগাড় করেছি, আমি তোর সাথে আছি। তাহলে চল, মেরে দিই নিক্সনকে, তারপর দুজনে বাংলাদেশ ভাগ করে নিব। শুনেছি নিক্সন আগামীকাল আসবে রাত 1টায় পুরনো বাংলোর মাঠে। বিশাল বড় ডিল হবে। নিক্সনকে মেরে ডিলটা আমরা নিতে পারলে খুব লাভ হবে আমাদের। সাবির ফোন কেটে দিয়ে আবারও নিক্সনকে ফোন দেয়। নিক্সন ফোন ধরে। নিক্সন, বড় খবর আছে। হাবিব আর এমপি হারুন আসছে বাংলোর মাঠে ড্রিলের জন্য। ওই দিনই শালাদের মৃত্যুর দিন। সাবির ফোন কেটে দিয়ে লুইস আর স্টিফেনকে বলে, যাও, আমাদের স্নাইপারগুলোকে রেডি থাকতে বলো, আজ খেলা হবে। লুইস আর স্টিফেন চলে যায়। সাব্বিরও কিচেনে এসে পেছন থেকে জেনিফারের কোমর জড়িয়ে ধরতেই চমকে ওঠে। জেনিফারের প্রচন্ড জ্বর। জেনিফা, তোমার তো প্রচণ্ড জ্বর, প্লিজ রাখো এসব, আমি করবো নে, চলো রুমে চলো। আমি ঠিক আছি। না, ঠিক নেই। তোমার কষ্ট হচ্ছে না? হচ্ছিল এতক্ষণ, তবে তুমি জড়িয়ে ধরার পর থেকে আর কিছু হচ্ছে না, খুব ভালো লাগছে। এইভাবে জড়িয়ে ধরে থাকো প্লিজ। সাব্বির জড়িয়ে ধরে থাকে জেনিফারকে, আর জেনিফার নুডলস রান্না করে নিজ হাতে সাব্বিরকে খাইয়ে দেয়। সাব্বিরও খেয়ে জেনিফাকে খাইয়ে দিয়ে জ্বরের ওষুধ খাওয়ায়। চলে আসতে যাবে অমনি জেনিফা সাব্বিরের হাত চেপে ধরে। কোথায় যাও? কাছে এসো তো, আমার সাথে ঘুমাবে আজ। সাব্বিরও আর বারণ করতে পারে না। জেনিফাকে নিজের বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে পড়ে।
পরের দিন সকাল হতে জেনিফা কিচেনে যায় রান্না করার জন্য। সাব্বিরও চলে আসে ছাদে। লুইস আর স্টিফেন সাব্বিরকে দেখে এগিয়ে আসে। হাবিব কই? বস, শালার অবস্থা তো খারাপ, মনে হচ্ছে মারা যাবে। সাব্বির বলে, ওকে রেডি করো, ডেভিলস ব্রেথ ডাক্স দাও ওকে। ওর মাইন্ড কন্ট্রোল করে আজ ওকে নিয়ে যেতে হবে বাংলোতে। ওকে বস। স্টিফেন চল। সাব্বির নিচে চলে আসে আর কিচেনে উকি দিতেই দেখে জেনিফা আজ মাংস রান্না করছে। হবু বউটা আমার কি করে রে? মাংস রান্না করছি। হবু বর এগিয়ে এসো, এসে মাংস টেস্ট করে দেখো তো কেমন হয়েছে। সাব্বির উঠে গিয়ে মাংস একটা তুলে নিয়ে অর্ধেক খেয়ে ফেললো। বাকিটা জেনিফারের মুখে তুলে দিয়ে বলে, অনেক অনেক ভালো হয়েছে পাগলি। জেনিফার সাব্বিরের গলা জড়িয়ে ধরে বলে, এই আমরা কবে বিয়ে করব? আমার বাবাকে আগে খুঁজে আনি, তারপর। আমার মন বলছে বাবা নেই সাব্বির, তিনি মারা গিয়েছেন। সাব্বির আলতো করে চুমু দেয় জেনিফারকে আর বলে, কি সব যে বড় না পাগলি, আঙ্কেল ভালো আছে, টেনশন করো না তো তুমি একদম। সাব্বির আর কিছু বলতে যাবে তার আগে জেনিফা বলে, বাদ দাও তো সাব্বির, ওইসব যাও, লুইস আর স্টিফেনকে ডেকে নিয়ে এসো, একসাথে খাবো সবাই। সাব্বির গিয়ে ডেকে নিয়ে আসে স্টিফেন আর লুইসকে। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করে চলে যায় যার যার রুমে। সাব্বির জেনিফারকে বলে, জেনিফা জান, আজকে রাতে আমি একটা কাজে যাব, তুমি ভয় পেও না কেমন? বাইরের নিচে অনেক লোক থাকবে হাতে অস্ত্র নিয়ে। ঠিক আছে, তবে আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসতে ভুলবে না কিন্তু। ওকে জান, নিয়ে আসবো। রাত 10টা। নিক্সন বের হওয়ার আগে ভূগর্ভের রুমে গিয়ে রহিম সাহেবের দিকে তাকিয়ে মুচকি হেসে ওঠে আর খেয়াল করে না খেয়ে খেয়ে রহিম সাহেবের শরীর একদম কমকালের মতো হয়ে গেছে। শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ঘৃণায় নিক্সন পরপর কয়েক রাউন্ড গুলি করে রহিম সাহেবকে। তারপর লাশটা একটা বস্তায় মুড়ে নিয়ে চলে আসে থানার সামনে, আর লাশটা থানার সামনে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। এদিকে কনস্টেবল থানার সামনে বস্তা দেখে ওসিকে ডেকে আনে আর বস্তার মুখ খুলে দেখে একটা লাশ, প্রচুর গন্ধ বেরোচ্ছে। ওসি অনেকটা বিরক্তি নিয়ে কোনো ময়নাতদন্ত আর কেস না লিখেই সে রাতেই লাশটা কোনো মতে বেওয়ারিশ হিসেবে দাফন করে দেয়। রাত 1টা দাঁড়িয়ে 10 একর জায়গার ওপর গড়ে ওঠা বিশাল বাংলোর মাঠে দাঁড়িয়ে আছে নিক্সন ও অপর পক্ষে পেছনে দাঁড়িয়ে আছে 40 জন লোক। নিক্সন মুচকি হেসে সামনে তাকায়। 5টা গাড়ি ছুটে আসছে ওদের দিকে। নিক্সনের থেকে 10 মিটার দূরে গাড়িগুলো এসে থামে আর গাড়ি থেকে নেমে আসে এমপি হারুন, সাথে নেমে আসে ওর 15 চামচা। নিক্সন হাসতে হাসতে এমপি হারুনকে বলে, কি রে শালা, আমাকে মারতে মাত্র এই 15 জনকে নিয়ে এসেছিস? হিয়া হিয়া। সালা একটু অপেক্ষা কর, হাবিবকে আসতে দে, তারপর দেখবো কার লোক কত বেশি। হারে শালা, তুই কি ভুলে গেছিস হাবিবের বাচ্চা আমার চামচা ছিল? ও লোক পাবে কোথায়? তোকে আর হাবিবের বাচ্চা বেঈমানকে এমন মৃত্যু দিব যে। বাকিটা বলার আগে দূর থেকে ছুটে আসে একটা গাড়ি। গাড়িটা এমপি হারুন আর নিক্সনের মাঝে এসে থামে আর গাড়ি থেকে হাবিবকে নামতে দেখে এমপি হারুন বিজয়ের হাসি দিল। হাবিবকে একা নামতে দেখে এমপি হারুন রেগে গিয়ে বলে, এই সালা হাবিব, তুই একা কেন এসেছিস? তোর সাথে লোক কই? হাবিব কোনো কথা না বলে কোমর থেকে পিস্তল বের করে নিজের মাথায় ঠেকিয়ে ট্রিগারে চাপতেই বুলেট ফুটো করে হাবিবের মাথা। হাবিবের নিথর দেহ মাটিতে পড়ার আগেই চারিদিক থেকে গুলির বৃষ্টি শুরু হয়ে যায়। এমপি হারুন আর নিক্সন ভয়ে পালিয়ে যেতে নিবে, তার আগেই গুলি এসে নিক্সন আর এমপি হারুনের 2 পা ফুটো করে দেয়। সাথে সাথে ব্যথায় মাটিতে মুখ থুবড়ে পড়ে যায় ওরা। চোখে মুখে অন্ধকার দেখতে থাকে। এমন সময় একটা গাড়ি তীরবেগে ছুটে এসে দাঁড়ায় নিক্সন আর এমপি হারুনের সামনে। দুজনের হাতে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নিয়ে আবার চলে যায়। পরের দিন সকালে এমপি হারুন আর নিক্সন চোখ খুলে নিজেদেরকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় মাথায় লোহার হেলমেট পরানো দেখতে পেয়ে অবাক হয়ে যায়। দুজনেই বুঝতে পারে ওদের ইলেকট্রিক শক দেওয়ার জন্য চেয়ারে বাঁধা হয়েছে। এমন সময় 3 জন এগিয়ে আসতে থাকে ওদের দিকে। হ্যাঁ, সাব্বির, লুইস আর স্টিফেন।
সাব্বির মুচকি হেসে নিক্সন আর এমপি হারুনের সামনে বসে। তারপর, কিরে, চিনতে পেরেছিস আমায়? কে তুই? আমি হাবিব রূপী সাব্বির। তুই কি জানিস তোর লোকগুলোকে কে মেরেছে? আমি জানি সে কে। বল, কে মেরেছে আমার লোককে? শালাকে আমি খুন করব। আরে শালা, আমি খুন করেছি রে। আর নিক্সন, আমাকে কি চিনিস? আমি সেই রাতের অচেনা লোক। আর এটা কি জানিস আমি তোর ৬০ জন লোককে নৃশংসভাবে খুন করেছি? কি তোর কোথায় তবে আমাকে বলেছিল বস? এখন বল, তোর বস কে? আমাকে মেরে ফেললেও আমি বলবো না। সাব্বির মুচকি হেসে লুইসকে ইশারা করতেই এমপি হারুনের চেয়ারে সবুজ সুইচে চাপতেই ২০০০ ভোল্টেজের বিদ্যুৎ এর শখে এমপি হারুন ৩ মিনিটের মাঝে মারা যায়। আর পোড়া গন্ধ বের হতে থাকে এমপি হারুনের দেহ থেকে। নিক্সন এমপি হারুনের এমন মৃত্যু দেখে ভয় পেয়ে যায় আর বলে, আমি বলছি আমার বস আর কেউ না, আর্মির পরিচালক মাহবুবুর রহমান। কি? এই মাহবুব রহমান? তার মানে এই মাহবুব রহমানই ব্যাংক লুট করেছে? হ্যাঁ। এই ব্যাংক লুট করার টাকা কার কাছে আছে? আমার কাছে আছে। তাহলে শোন, ফোন বের করে মাহবুবের বাচ্চাকে ফোন দিয়ে বলবি তুই আমাকে ধরে ফেলেছিস আর আমাকে বেঁধে রেখেছিস। আর হ্যাঁ, চালাকি করবি না। না না, আমি কোনো চালাকি করব না। সাব্বির নিক্সনের ফোন বের করার সাথে সাথে নিক্সনের ফোনে কল আসে বস নামে কারো। সাব্বির ফোনটা নিক্সনের হাতে দেয়। হ্যালো বস। নিক্সন, তোমাকে আমি যে টাকা পাঠিয়ে দিতে বলেছিলাম এখনো দিলে না কেন? বস, গত রাতে শালার সেই ছোকরাকে আমি ধরে ফেলেছি। ওর কত বড় সাহস আমাদের আড্ডাখানায় এসেছিল। শালাকে এখন বস আমি ফেলে রেখেছি অন্ধকার রুমে। কি? তুমি শালাকে বেঁধে রেখেছ? বেঁধে রাখো, আমি আসছি। শালা আমার ছেলে আশিককে নৃশংসভাবে খুন করেছে, আজ তার প্রতিশোধ নিব। মাহবুবুর রহমান ফোন কেটে দিয়ে শিওর হওয়ার জন্য সাব্বিরকে ফোন দেয়। কয়েকবার ফোন দেওয়ার পর সাব্বির রিসিভ করে। হ্যালো স্যার। তুমি কই সাব্বির? স্যার, আমি শত্রুর হাতে ধরা পড়ে গিয়েছি। আমাকে ওরা বেঁধে ফেলে রেখেছে অন্ধকার রুমে। হয়তো একটু পরেই আমাকে মেরে ফেলবে ওরা। স্যার, আমাকে মাফ করবেন, আমি মিশনটা কমপ্লিট করতে পারলাম না। তুমি ফোন ধরেছ কি করে তবে? স্যার, আমার হাতে একটা ওয়াচ ফোন আছে, সেটাতেই কথা বলছি। স্যার, ওরা এসে গিয়েছে, এখন রাখছি। সাব্বির ফোন কেটে দেয়। ১ ঘন্টা পর সাব্বিরকে বেঁধে রাখা হয়েছে ইলেকট্রিক চেয়ারে। আর সাব্বিরের মাথায় পিস্তল থেকে দাঁড়িয়ে আছে নিক্সন। একটু পরেই একটা হেলিকপ্টার ল্যান্ড করে ওর সামনে, আর হেলিকপ্টার থেকে নেমে আসে মাহবুবুর রহমান। সাব্বির মাহবুবুর রহমানকে দেখে এমন ভাব করে যেন সে অনেক অবাক হয়ে গেছে তাকে দেখে। মাহবুবুর রহমান সাব্বিরের সামনে এসে বলে, কিরে শালা, অবাক হয়ে গেলে? স্যার, আপনি এখানে কেন? তো কাকে আশা করছিলি শালা? আমি হলাম নিক্সনের বস, বুঝলি? আমি ব্যাংক লুট করেছিলাম আর তোকে পুলিশের থেকে কেসটা এই কারণে নিয়ে দিয়েছিলাম যেন তুই কেসটা দেখিস, আর এর মাঝেই তোকে আমি খুন করে ফেলবো। তারপর বলবো আমাদের মেজর খুন হয়ে গিয়েছে আর এতদিনে হ্যাকাররা সব টাকা নিয়ে পালিয়েছে। পুলিশও আর বেশি ঘাটাঘাটি করবে না, আমিও ধরা পড়ব না। এই নিক্সন, এভাবে দাঁড়িয়ে আছো কেন? রোবটের মতো যাও, টাকাটা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দাও। এমন সময় সাব্বির অনেক জোরে লাথি মারে মাহবুবুর রহমানের পুরুষাঙ্গে। মুহূর্তে মাহবুবুর রহমান পড়ে যায় মেঝেতে আর কাঁদতে থাকে ব্যথায়। সাব্বির মুচকি হেসে মাহবুবুর রহমানের সামনে গিয়ে বলে, আমি জানতাম রে তুই এইসবের মূল, তাই শুধু প্রমাণের অপেক্ষায় ছিলাম আর কি। এই যে দেখ, আমার লোক এতক্ষণ লাইভ করছিল রে, আর নিক্সনের মাইন্ড কন্ট্রোলটা আমার হাতে। সাব্বির আর কিছু না বলে পরপর কয়েক রাউন্ড গুলি করে মাহবুবুর রহমানকে। তারপর নিক্সনের সামনে গিয়ে বলে, সরি নিক্সন, তোকেও মরতে হবে। সাব্বির নিক্সনকেও হেডশুট করে দেয়।
ততক্ষণে পুলিশ চলে এসেছে। সাব্বির পুলিশের হাতে লাশগুলো বুঝিয়ে দেয় আর লুট করা টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। বাংলাদেশ সরকার সাব্বিরের সাহসিকতার পুরস্কার হিসেবে সাব্বিরকে বাংলাদেশ আর্মির সহকারী পরিচালক পদে পদোন্নতি দেয়, সাথে 3 মাসের ছুটি। সাব্বির জেনিফাকেও জানায় সেই রাতেই নিক্সন ওর বাবাকে খুন করেছে আর পুলিশ ওর বাবাকে দাফন করে ফেলেছে। জেনিফা তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি বলে সাব্বির আর ঘাটাঘাটি করেনি। পরের দিন সাব্বির আর দেরি করেনি, বিয়ে করে নেয় জেনিফাকে। বিয়ে করে লুইস আর স্টিফেনকে সহ নিয়ে চলে যায় সিঙ্গাপুর। সেখান থেকে লুইস আর স্টিফেন সাব্বিরকে বিদায় জানিয়ে চলে যায় ওদের জন্মভূমি ইংল্যান্ডে। বাসর ঘরে সাব্বিরের বুকে মাথা রেখে জেনিফা সাব্বিরকে বলে, জান, বলো না কেন সেই দিন তুমি তোমার বাবা মার সাথে অমন ব্যবহার করেছিলে? শোনো, তবে আমার বাবা থাকলেও আম্মু নেই। যাকে আমি আম্মু বলে চিনি সে হলো আমার সৎ মা। ছোটবেলা থেকেই কখনো আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে দেয়নি, সব সময় আমাকে চাকরের মতো কাজ করিয়ে নিত। আর সেই কারণে গ্রামের লোকেরা আমাকে একটা নাম দেয়, খ্যাত। ছোট বড় সবাই আমাকে খ্যাত বলেই ডাকত। যখন আমার বয়স 18, তখনই বাবা আমাকে কয়েক লাখ টাকা ঘুষের মাধ্যমে আর্মির চাকরিতে ঢুকিয়ে দেয়। প্রথমে আমি রাগ করলেও পরে বেঁচে যাই সৎ মায়ের অত্যাচার থেকে। কিন্তু আমার অজান্তেই আমার সৎ মা তার চাচাতো ভাইয়ের থেকে টাকা নিতে থাকে, এই বলে তার মেয়ের সাথে আমার বিবাহ দেবে বলে। দেখতে দেখতে আমার পদোন্নতি পেতে পেতে মেজর হয়ে যায়। আর ছুটিতে বাসায় গেলেই তারা আমাকে একটা রুমে আটকে রাখে এবং জোর করে মায়ের চাচাতো ভাইয়ের মেয়ের সাথে আমার বিয়ে দেবে বলে। জানো, ওই তন্নিকে আমি নিজের বোন ভাবতাম, আর মেয়েটা ছিল নষ্টা। হাজার হাজার ছেলের সাথে ছিল ওর সম্পর্ক। স্বামী সন্তান থাকার পরেও পরকিয়া করে বেড়াতো। তুমি বলো, সেই মেয়েকে কি বিয়ে করা সম্ভব? হঠাৎ বিয়ের আগের দিন ফোন আসে আর্মির পরিচালকের থেকে, একটা মিশনে যেতে হবে। আর তাই সেই রাতেই আমি জানালা ভেঙে পালিয়ে আসি ঢাকায়। তারপর কি হলো জানোই। জেনিফা অবাক হয়ে সাব্বিরকে বলে, এই এই, তুমি আর্মির মেজর? ছিলাম জান, তবে এখন আমি আর্মির সহকারী পরিচালক। বাদ দাও ওইসব। এই শোনো না, আমি এখনো... ইস, এটা তো ভারী লজ্জার বিষয়। বিয়ে হওয়ার পরেও বউ আমার কি বলছে। কচু, শুধু বকবক করেই যাচ্ছ। ভালোবাসো না কেন শুনি? আমি তোমায় ভালোবাসি তো সোনা। সাব্বির আস্তে আস্তে এগিয়ে যায় জেনিফারের দিকে। জেনিফাও এগিয়ে আসে সাব্বিরের দিকে। তারপর 4 ঠোঁট এক করে দিয়ে কিস করতে থাকে। হয়তো একটু পরই তারা হারিয়ে যাবে সুখের রাজ্যে, যেখানে শুধু সুখ আর সুখ, যদিও সেই সুখটি ক্ষণস্থায়ী।